জুয়েল ভাই, দীপ্র ভাইয়ের একটু কোহোস্ট বানায় দেন। হ্যাঁ ভাই, আমরা কোর্স করে দিচ্ছি দীপ্র ভাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। আমরা আমাদের এই যে জুম মিটিং এবং ফেসবুকের লাইভ ওরিয়েন্টেশনের মাধ্যমে যে যেখান থেকে জয়েন করছি, সবাইকে আমাদের আজকের ফার্স্ট ইয়ারের দ্বিতীয় এবং তৃতীয় পর্বের ওরিয়েন্টেশন সেমিনারে স্বাগতম জানাচ্ছি। আমি সাদাত আহমেদ দীপ্র। তো আমরা আমাদের প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আশা করি আমাদের সাথে সবাই জয়েন করে ফেলবে। আচ্ছা, তো প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি। এবং একটু যদি সামনের দিকে যাই, আমাদের আজকের যে কথাবার্তাগুলো সেটা হচ্ছে এইচএসসি ও অ্যাডমিশনে ভালো ফলাফল করতে একাডেমিক কোর্সের গুরুত্ব ও নতুন পর্বের ওরিয়েন্টেশন ক্লাস। তার মানে আমাদের যে ফার্স্ট ইয়ারের একাডেমিক প্রোগ্রামটা চলছে, যাদের আগামীকাল থেকে দ্বিতীয় এবং তৃতীয় পর্ব শুরু হবে, সেটির ওরিয়েন্টেশন ক্লাস। এবং এছাড়াও আমরা মূলত এই যে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা করার পিছনে সেটা কতটুকু এইচএসসি বা অ্যাডমিশনে আমাদের ইফেক্টিভ হবে, সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনাটা করব। তাহলে আমরা যদি একটু সামনের দিকে যাই, এবার প্রথমেই তোমাদের কাছ থেকে একটা পোল নিয়ে নিতে চাচ্ছি, যেটা হচ্ছে উদ্ভাসে একাদশ শ্রেণীর অনলাইন কোনো পর্বে কি অংশগ্রহণ করেছো কিনা। আমরা আশা করছি এখানে যারা আমাদের সাথে যুক্ত হয়েছো ম্যাক্সিমামই আমাদের পুরাতন স্টুডেন্ট, কেউ হয়তো প্রথম পর্ব, কেউ হয়তো দ্বিতীয় পর্ব করেছো। তো আমরা একটু জেনে নিতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। আচ্ছা, দেখা যাচ্ছে যে কয়েকজন নতুন আছি আর অনেকেই আগে থেকে অংশগ্রহণ করেছি। যারা চ্যাট বক্সে সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সো চলো তাহলে আমরা এবার একটু সামনের দিকে যাই। আমরা একটু ধারণা নিয়ে নিলাম, মোটামুটি বেশ কয়েকজন আমরা নতুন আছি আর ম্যাক্সিমামই আসলে পুরানো। তো আশা করি যারা নতুন আছি তাদের আমরা একটু নতুন করে ধারণা দিতে পারবো যে এই প্রোগ্রামটা বা আমাদের ক্লাসগুলো কেমন হয়। আর যারা পুরানো আছো তারা তো জানোই। তো আমরা একটু আজকের যে টপিকটা সেটা কিন্তু একটু ভিন্ন ধরনের। নর্মালি তো আমরা ক্লাসে কিভাবে পড়াই বা পড়াবো এগুলো নিয়ে কথাবার্তা হয়। আজকে হচ্ছে যে মেইন কথাবার্তা থাকবে আমাদের এই যে ফার্স্ট ইয়ারে যে তোমরা আছো, অলমোস্ট ফার্স্ট ইয়ারের সামনেই অনেক কলেজের পরীক্ষাও হয়ে যাবে। তো ফার্স্ট ইয়ারের এই পড়াশোনাটা আসলে ফার্স্ট ইয়ারেই পড়ে রাখা কতটা গুরুত্বপূর্ণ, বা ইভেনচুয়ালি আমার এই পড়াশোনাগুলা এইচএসসি বোর্ড পরীক্ষা বলি বা সামনে অ্যাডমিশন টেস্ট বলি, এইগুলাতে কতটুকু কাজে দিবে। সো জিনিসগুলো কিন্তু একটা একটার সাথে অনেকটুকুই রিলেভেন্ট। সে অনুযায়ী আমরা কথাবার্তাগুলো বলবো। এবং তোমাদের যদি বোর্ড পরীক্ষায় ভালো করা সংক্রান্ত বা অ্যাডমিশন টেস্ট রিলেটেড, তোমার টার্গেট রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেটা চ্যাট বক্সে করতে পারো, আর কিউএনএ তে জেনারেল প্রশ্ন করতে পারো। আমি আলোচনার ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব চ্যাট বক্স থেকে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সো আমরা সামনের দিকে যাই। যারা এখন পর্যন্ত অংশগ্রহণ করেছো তাদের কাছ থেকে ছোট্ট একটু মতামতটা জেনে নিতে চাচ্ছি, যে এটা আমরা সবসময় যেমন নিই, তার কারণ তোমাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের সামনে আসলে আর কি করলে ভালো হয় ওই টার্গেটটা অ্যাচিভ করার চেষ্টা করি সবসময়। সো একটু এই পোলটা অংশগ্রহণ করি। যেহেতু আমাদের আস্তে আস্তে অডিয়েন্স বিল্ড আপ হচ্ছে, এই জন্য আমরা একটু শুরুতে কিছু পোল দিয়ে ইন্টারেক্টিভ করে নিচ্ছি। অডিয়েন্স বিল্ড আপ হওয়ার পরে আমরা আসলে মূল আলোচনায় চলে যাব। আচ্ছা, সো দেখা যাচ্ছে যে আমাদের এখানে অনেকেই আগে থেকে অংশগ্রহণ করেছে এবং এখানে ম্যাক্সিমাম আসলে সন্তোষজনক।
আর অল্প কয়েকজন 4-5 জন দেখতে পারলাম যে আমি বলছো সন্তোষজনক নয়, সো তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে তোমার মূল্যবান মতামতটা আমাদের সাথে শেয়ার করবে, যে আসলে কি আমাদের দিক থেকে এখন পর্যন্ত কমতি রয়ে গিয়েছে যেটা করলে তোমার দিক থেকে আসলে ভালো হতো। ঠিক আছে? আচ্ছা, সো আমরা সামনের দিকে যাচ্ছি। এরপর এখন তোমাদের কাছ থেকে একটা মতামত নিতে চাচ্ছি, ছোট্ট একটা মতামত, যে অনলাইনে তোমার কলেজের সিলেবাসের অগ্রগতি কেমন হচ্ছে। তাহলে আমরা সেই অনুযায়ী আমাদের সিলেবাসের অগ্রগতিটা কেমন হচ্ছে বা অ্যাকচুয়ালি যতটুকু হচ্ছে সেটা কি হওয়া উচিত নাকি, সে অনুযায়ী আসলে আমরা কথা বলতে পারবো। তাহলে একটু তোমাদের জন্য পোলটা লঞ্চ করে দিচ্ছি, আমরা একটু সবাই অংশগ্রহণ করি পোলটায়। কারণ এক এক কলেজের সিলেবাসটা আসলে এক এক রকম ভাবে ধরা হয়। কখনো কখনো দেখা যাচ্ছে যে ফার্স্ট ইয়ারের পড়াশোনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আবার কোনো কোনো কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একসাথে সিলেবাস ধরা হচ্ছে। আর অনলাইন এই সিস্টেমটার সাথে যেহেতু আমরা অনেকেই নতুন, তো এই কারণে কোনো কলেজে দেখা যাচ্ছে যারা কোপ আপ করতে পারছে তারা মোটামুটি ভালোভাবে আগাচ্ছে, আবার কেউ কেউ হয়তো একটু স্লো যাচ্ছে। এই ব্যাপারটা কিন্তু হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রেই ব্যাপারটা জাস্ট মোটামুটিতেই বেশিরভাগ ভোট পড়েছে। আর ভালোভাবে আগাচ্ছে আসলে খুব কম, গতি সন্তোষজনক নয় আর ভালোভাবে আগাচ্ছে সমান সমান। গতি সন্তোষজনক নয় আর ভালোভাবে আগাচ্ছে, এটা মিলে হচ্ছে 50%, আর মোটামুটি হচ্ছে বাকি 50%। তো এটা হচ্ছে যে আসলে আমরা প্যারামিটারটা কিভাবে চিন্তা করি, মানে আমরা যে এখানে বললাম যে ভালোভাবে আগাচ্ছে না বা মোটামুটি, এটা আসলে আমরা কিসের বেসিসে বলতেছি, যে আমার কাছে আসলে ভালো ডেফিনেশনটা কি বা আমার কাছে মোটামুটি ডেফিনেশনটা কি, কতটুকু আরেকটু বেশি হলে আমার মোটামুটিটা ভালো হতে পারতো, বা আরেকটু কতটুকু আমার এখানে ইমপ্রুভ করা গেলে গতি সন্তোষজনক নয় যেটা সেটা মোটামুটি হতে পারতো। সেই প্যারামিটারটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমি কি আসলেই বুঝতে পারি নাকি যে আমার সিলেবাসটা কতটুকু শেষ করা দরকার আর আমি কি সে অনুযায়ী আগাচ্ছি নাকি, এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। তার কারণ আমরা যদি একটু বলি, এই যে আমাদের যে অনলাইনের সিলেবাসটা উদ্ভাসের একাডেমিক প্রোগ্রামের, অলরেডি যারা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব করেছো তারা খুব ভালো মতোই জানো যে আমাদের কিন্তু পর্ব ওয়াইজ প্রত্যেকটা টপিকের সিলেবাস কিন্তু ভাগ করা থাকে, এবং আগে থেকে আমরা রুটিন বা সিলেবাস দিয়ে দিই। যারা নতুন তাদেরকে আমি একবার দেখিয়ে দিব যে কিভাবে সেটা দেখা যায়। সো সেই অনুযায়ী কিন্তু পুরো ইন্টারের সিলেবাসটা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার আলাদা আলাদা ভাবে ভাগ করে থাকার কারণে, এবং যেহেতু রুটিন ওয়াইজ ক্লাস হয়, এই কারণে কিন্তু আমাদের সিলেবাস যতটুকুই আগায় একদম কিন্তু প্রপারলি শিডিউল অনুযায়ী আগায়। এবং আমরা এটা বলতেই পারি, এখন পর্যন্ত যারা আমাদের সাথে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব সবগুলো পর্বে ছিলে, তাদের কিন্তু পড়াশোনাটা তোমার আশপাশের বন্ধুদের চেয়ে একটু হলেও বেশি কিন্তু এগিয়েছে। এবং সেটা তোমার চেষ্টার উপরে, মানে তোমার চেষ্টার কারণেই কিন্তু সেটা সম্ভব হয়েছে, যে তুমি চাও কিনা যে আসলে আমার সময়ের পড়াটা সময় শেষ হয়ে থাকুক। আচ্ছা, তো আমরা এবার সামনের দিকে যাচ্ছি, যে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মেইন কথাবার্তায়। আমরা লক্ষ্য নির্ধারণে একটু কথাবার্তা বলতে চাচ্ছি, যে এইচএসসি এর পড়াশোনাটা আসলে আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, বা সামনে আসলে আমরা কোন টার্গেটটা অ্যাচিভ করতে চাই, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো তোমাদের কাছ থেকে একটা মতামত জানতে চাচ্ছি, যে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে কি আমাদের লক্ষ্য নির্ধারণ করা উচিত নাকি। লক্ষ্য নির্ধারণ বলতে আমি এমনটা বুঝাচ্ছি যে আমরা তো ছোটবেলা থেকে অনেক কিছুই, মানে ইচ্ছা থাকে আমাদের। যেমন একটু মনে করে দেখো, যে আমাদের ওই যে মাই এইম ইন লাইফ, হ্যাঁ, ওখানে আমাদের এরকম মানে প্যারাগ্রাফ বা কম্পোজিশন লিখতে হতো, তাই না? আমরা অনেকে মুখস্থ কথা লিখতাম, হয়তো আমরা কেউ বলতাম শিক্ষক হতে চাই, বা হয়তো ডাক্তার হতে চাই, বা ইঞ্জিনিয়ার হতে চাই, অনেক কিছু আমরা এরকম লিখতাম। বাট অ্যাকচুয়ালি আস্তে আস্তে যখন আমরা বড় হই, বা ছোটবেলায় হয়তো আকাশে বিমান উঠতে দেখে তোমার মনে হতো যে না পাইলট হব, তাই না? এরকম ছোটখাটো ইচ্ছা কিন্তু থাকে। বাট কথা হচ্ছে যে আমার ইচ্ছা বা স্বপ্ন বা লক্ষ্যের সাথে বাস্তবতাটা কতটুকু রিলেভেন্ট, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা যখন আস্তে আস্তে বড় হই, 9-10 শেষ হয় আমাদের, হ্যাঁ, এসএসসি পরীক্ষা দেই, কলেজে উঠি, ততদিনে কিন্তু আমরা আরেকটু ডিটারমাইন্ড হতে পারি যে আসলেই আমার লক্ষ্যটা কোন দিকে যাওয়া উচিত। সো তোমাদের কাছ থেকে ছোট্ট একটা মতামত নিতে চাচ্ছি, যে তোমরা কি এখন পর্যন্ত এই লক্ষ্যটা ঠিক করেছো নাকি? ঠিক আছে, আচ্ছা, সো আমি এখানে পোলটা লঞ্চ করে দিচ্ছি। তাহলে খেয়াল করো যেটা বলছিলাম ভাইয়া, যে আমাদের শুরু থেকে একটা কিন্তু ওরকম ইচ্ছা থাকে ছোটবেলা থেকে, বাট আমরা যত বড় হই আমাদের লাইফের ব্যাপারে বা আমাদের গোলের ব্যাপারে টার্গেটের ব্যাপারে কিন্তু আরেকটু ক্লিয়ার হতে থাকি। এবং সে অনুযায়ী কিন্তু হয়তো এমন হয় যে আমরা চিন্তা করছিলাম হয়তো আমি ডাক্তার হব, কিন্তু 9-10 পড়ার সময় আমার মনে হলো যে না, আমি তো আসলে বায়োলজি অত ভালো মতো পড়তে পারতেছি না, বা বায়োলজি হয়তো মুখস্থ করতে পারতেছি না সেভাবে, এই প্রবলেমগুলো ফেস করি। বা আমি হয়তো ঠিক করলাম ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমি দেখা যাচ্ছে ম্যাথে দুর্বল, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করায় দুর্বল।
সো সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই রিয়েলিটি ভার্সেস এক্সপেকটেশন আমরা কিন্তু একটা পার্থক্য দেখা যায়, যে আমি অ্যাকচুয়ালি যেটা টার্গেট করছি, যেটা চাচ্ছি, সেটার সাথে কিন্তু একটা বাস্তবতার অন্তর থেকে যায়। তো এই অন্তরটাই আসলে ফিল আপ করা উচিত কিনা বা কিভাবে কি করা উচিত, সেটা নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমরা কথা বলতে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, সো দেখা যাক তোমাদের মতামত। আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে 91% আমরা মনে করি যে লক্ষ্য নির্ধারণ করা উচিত। আচ্ছা, সো যেহেতু তোমরাই বললে যে লক্ষ্য নির্ধারণ করা উচিত, তাহলে যারা এখানে আমাদের সাথে জুমে যারা যুক্ত আছো, তাদের জন্য আমার একটা পোল থাকবে, পরবর্তী পোলটা, যে তুমি যদি লক্ষ্যটা নির্ধারণ করে থাকো সেটা কোনটা অ্যাকচুয়ালি। আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটে বলি, এইচএসসির পর সাধারণত আমরা সায়েন্সে যারা পড়ি ব্যাকগ্রাউন্ডে, তারা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল আর ভার্সিটি ক ইউনিট, খ ইউনিট, এগুলো হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকে। সো তোমাদের থেকে এখন এই পোলটার মাধ্যমে জানতে চাচ্ছি যে তোমার মেইন টার্গেট আসলে কোনটা। কাঙ্ক্ষিত লক্ষ্য হিসেবে যদি, যেহেতু তোমরা 91%ই বলেছো যে লক্ষ্য নির্ধারণ করা উচিত, তার মানে তুমি নিশ্চয়ই কিছু না কিছু একটা ঠিক করেছো, যে তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং বুয়েটে বা অন্য কোথাও পড়তে চাও, বা মেডিকেল, ঢাকা মেডিকেল বা অন্য কোনো মেডিকেলে পড়তে চাও, বা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও। সেটা কার ক্ষেত্রে কিরকম, সেই মতামতটা জানতে চাচ্ছি। ইন দ্য মেইন টাইম, কারো যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, রিলেভেন্ট প্রশ্ন, অবশ্যই তোমরা সেটা চ্যাট বক্সে করবে। যতটুকু সম্ভব আমি দেখে উত্তর করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই ভোট দিচ্ছ। তো আমরা যদি একটু এবার পোলটা, আচ্ছা আর একটু সময় দিচ্ছি, যেহেতু সবাই এখনো পার্টিসিপেট করেনি, একটু জাস্ট ছোট্ট করে ভোট দিয়ে জানিয়ে দাও। তার কারণ তোমরা এখানে তোমাদের টার্গেটের উপর যেমন পার্টিসিপেন্ট বেশি, তোমরা ওই অনুযায়ী কিছু দিক নির্দেশনা ভাইয়া দিব, আশা করি যেটা তোমাদের এখন থেকেই কাজে লাগবে। এবং যেটা বললাম যে তোমার পার্টিকুলার টার্গেট অনুযায়ী যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে, সেটাও কিন্তু তুমি করতে পারো অবশ্যই। আচ্ছা, যেমন একটা প্রশ্ন আমি অলরেডি পেয়ে গিয়েছি, যে বই কিভাবে পড়তে হবে, এই প্রশ্ন নিয়ে আমরা অবশ্যই কথাবার্তা বলবো। তারপর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে মেডিকেল বা ভার্সিটি প্রিপারেশন নেওয়া পসিবল নাকি, অবশ্যই এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। আচ্ছা, তো আমরা যদি এখন পোলটা শেষ করে দিই, দেখা যাচ্ছে যেটা আসলে স্বাভাবিক, অ্যাজ এক্সপেক্টেড, আমাদের এখানে মোটামুটি প্রায় 50% আমরা ইঞ্জিনিয়ারিং টার্গেট নিয়ে পড়াশোনা করতে চাই, মানে এখন থেকে যদি লক্ষ্যটা চিন্তা করি। আর মেডিকেল দেখা যাচ্ছে 38 থেকে 40%, আর ভার্সিটির টার্গেট হচ্ছে 14%, একটু তুলনামূলক কম দেখা যাচ্ছে। তো আসো এবার একটু আমরা তোমাদের যে প্রশ্নগুলো, ওই প্রশ্নের ভিত্তিতে আমাদের এখানে সাজানো আছে, ওভাবেই আমরা একটু কথাবার্তাগুলো বলি। আচ্ছা, এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে, খুব ভেবেচিন্তে উত্তরটা দিতে হবে। যদি একটা নর্মাল পোল, তা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দিব আমরা, যে তোমার মতে এইচএসসি প্রস্তুতির জন্য ভর্তি পরীক্ষাটা আসলে মানে কেমন কাজে লাগবে, এইচএসসি প্রস্তুতিটা ভর্তি পরীক্ষার জন্য কেমন কাজে লাগবে। মানে তুমি কি মনে করো যে আসলে এইচএসসি এর পড়া দিয়ে ভর্তি পরীক্ষা সম্ভব, বা কতটুকু সম্ভব না, একটু তোমাদের কাছ থেকে এখন মতামতটা জেনে নিতে চাচ্ছি। কারণ তোমরা যেহেতু এখন ফার্স্ট ইয়ারে, তোমাদের আগে মেইন টার্গেট কিন্তু হচ্ছে এইচএসসি, তারপরে হচ্ছে অ্যাডমিশন। সো আমরা একসাথেই কথা বলতে যাচ্ছি যে আসলে এইচএসসি আর অ্যাডমিশন কি আলাদা জিনিস নাকি, বা যদি একই সাথে হয়, রিলেভেন্ট যদি হয়, তাহলে একটার সাথে আর আরেকটার রিলেশন আসলে কতটুকু, সেই ব্যাপারটা। আচ্ছা, ছোটন একটা প্রশ্ন করছে, অবশ্যই আমি এই প্রশ্নটার উত্তর দিব। তারপর আসমা বলছে যে ফার্স্ট ইয়ারের পড়া কতদিনের মধ্যে শেষ করা উচিত। এক্ষেত্রে আমি বলতে পারি যে ফার্স্ট ইয়ারের পড়াটা, ওই যে সহজ উত্তর যেটা, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে শেষ করা উচিত। কিন্তু ফার্স্ট ইয়ারে যে শেষ করবা তুমি, অবশ্যই সেটা একটা রুটিন বা সিলেবাসের মধ্যেই শেষ করা উচিত। এমন না যে তুমি 5 মাসে শেষ করে ফেলতে পারবা, বা এমন না যে 10 মাসে শেষ করলেই সেটা পারফেক্ট। সো আসলে তোমার উচিত, লিস্ট আমরা যেহেতু একটা একাডেমিক প্ল্যাটফর্মের আন্ডারে থাকি, আমার কলেজের সিলেবাস যেভাবে আগাচ্ছে সেটার সাথে মিল রেখে কিন্তু আগানো উচিত। মানে আমি যখন কলেজের পরীক্ষাগুলোয় পার্টিসিপেট করব, বিভিন্ন পরীক্ষা হয় আমাদের, আমি একটা ছোটখাটো কুইজ বা ক্লাস টেস্ট, সেটাও যাতে ওই সিলেবাসের পড়াটা পড়েই দিই। পরীক্ষা যে তোমার সবসময় ভালো হবে তা না, পরীক্ষা কখনো ভালো হবে কখনো খারাপ হবে, কিন্তু তুমি যদি প্রিপারেশনটা নিজের জায়গা থেকে ভালো মতো নিয়ে দাও, ওই পড়াটা আজকে কাজে না লাগুক, কোনো না কোনো সময় তো কাজে লাগবে। ক্লাস টেস্টের পড়াটা হয়তো ফাইনাল পরীক্ষায় কাজে লাগবে, ওখানেও কাজে না লাগলে এইচএসসি তে কাজে লাগবে, আর কিছু না হোক হয়তো দিন শেষে অ্যাডমিশন টেস্টে যে কাজে লাগবে। তার মানে এই যে জার্নিটা শুরু হয় আমাদের ফার্স্ট ইয়ার থেকে, সেটা কিন্তু একদম অ্যাডমিশনের টাইমে যে শেষ হয়,
সো কখনোই কিন্তু আমি একটাকে রেখে আরেকটাকে নিয়ে কিন্তু মানে কথা বলার সুযোগ নাই। আচ্ছা, দেখি তোমাদের মতামত দেখতে পাচ্ছি আমি এখানে যে এইচএসসির প্রস্তুতি ভর্তি পরীক্ষার কেমন কাজে লাগবে। যথেষ্ট বলছে এখানে 54%, মোটামুটি বলছো 42%, আর একদমই না কয়েকজন বলছো 4%। যাই হোক, আমরা একটু পোলটা শেষ করে এটা নিয়ে কথাবার্তা বলি। সত্যি কথা বলতে যে এখানে যেই আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মতামতটা সবচেয়ে এগিয়ে আছে যথেষ্ট, এটাই কিন্তু সবচেয়ে সত্যি কথা যে আমাদের এই যে এইচএসসির প্রস্তুতি সেটা কিন্তু অ্যাডমিশন টেস্টে যথেষ্ট কাজে লাগবে। এবং এটা এত বেশি কাজে লাগবে যেটা বলে বোঝানোর মতো না। তার কারণ হচ্ছে তোমার অ্যাডমিশন টেস্টে যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু আমাদের মেইন বইয়ের উপরেই হয় বা এইচএসসির যে সিলেবাস সেটার উপরেই হয়। জাস্ট পার্থক্য কি, আমি হয়তো বলতে পারি পার্থক্য কোয়েশ্চেন প্যাটার্নের বা কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডের। হ্যাঁ, অবশ্যই অ্যাডমিশনের কোয়েশ্চেনে বোর্ডের স্ট্যান্ডার্ড থেকে অবশ্যই কিছু লেভেল হাই হয়, সেটা যেমন হয়। আর কোয়েশ্চেন প্যাটার্নের কথা যদি বলি, সাধারণত আমরা বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের উত্তর দেই, এমসিকিউ দেই। আর এখানে দেখা যাচ্ছে কখনো রিটেন কখনো এমসিকিউ, এক এক জায়গার ভর্তি পরীক্ষা কিন্তু এক এক রকম। তো ওগুলা নিয়েও একটু টুকটাক ডিসকাস করে দিব ভাইয়া। বাট কথা হচ্ছে তোমার মাথায় অবশ্যই রাখা এটা লাগবে যে অ্যাডমিশন কিন্তু আলাদা কিছু না। কখনোই আমরা এটা ভাববো না যে এইচএসসি পরীক্ষা দিব তারপর আরাম করে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া যাবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ার থেকেই যে পড়াশোনাগুলা, ফার্স্ট ইয়ার এটা ফার্স্ট ইয়ারে শেষ করব, সেকেন্ড ইয়ারটা সেকেন্ড ইয়ারে শেষ করব, দেন এইচএসসি পরীক্ষা ভালো মতো দিয়ে অবশ্যই খেয়াল করব যে আমাদের এই যে পড়াটা বা এই যে সিলেবাস কভার করা থাকলে সেটা কতটুকু আমাদের উপকারে লাগবে হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশনটা নেওয়ার সময়। আচ্ছা, তো তাহলে আমরা যদি এবার একটু সামনের দিকে যাই, আমি পোলটা রেজাল্ট শেয়ার স্টপ করে সামনের দিকে যাচ্ছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে তোমরা যেহেতু মোটামুটি বললে যে তোমাদের এই যে একটা লক্ষ্য বা টার্গেট সেট করা আছে, কেউ কেউ বলছো ইঞ্জিনিয়ারিং, কারো কারো মেডিকেল, আবার আমাদের এখানে এইচএসসির সাথে দেখলাম যে অ্যাডমিশনের একটা সম্পর্ক আছে, সেটা তোমাদের দিক থেকেই কিন্তু মতামতটা দেখলাম আমরা। এখন আমার কথা হচ্ছে যে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকেই লক্ষ্য অনুযায়ী কি প্রস্তুতি নেওয়া উচিত নাকি? হ্যাঁ, মানে তুমি তো লক্ষ্য ঠিক করবে, ভালো কথা, তোমার একটা টার্গেট আছে, কিন্তু এই টার্গেট অনুযায়ী আসলে প্রস্তুতি নেওয়া উচিত নাকি বা কিভাবে নেওয়া উচিত? সো এখানে যেহেতু মোটামুটি 50% ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছো, আমি যদি ফার্স্টে ইঞ্জিনিয়ারিং এর কথা দিয়েই বলি, তোমার অ্যাটলিস্ট টার্গেট ঠিক করার পরে মানে নিজের টার্গেটের ব্যাপারে কিন্তু একটু হলেও লক্ষ্য তুমি নির্ধারণ করছো। হ্যাঁ, ধরো এটা একটা ডেস্টিনেশন, তুমি কোন একটা জায়গায় পৌঁছাতে যাচ্ছ, তোমার সেটার কি ঠিকানা লাগবে, অ্যাড্রেস লাগবে, জানা লাগবে যে সেটা কত দূরে, হ্যাঁ ডিস্টেন্সটা লাগবে, সেই অনুযায়ী তুমি হয়তো তোমার যাওয়ার মাধ্যমটা ঠিক করবে। হয়তো তুমি হেঁটেও যেতে পারো, বা হয়তো তোমার এমন হতে পারে যে ধরো আমি যদি বলি নৌকা নিয়ে যাওয়া লাগবে, আবার যদি নৌকা না থাকে তখন হয়তো আমার ব্রিজ দিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে, এরকম অল্টারনেটিভ কিন্তু লাগবে আমাদের। সো এই ক্ষেত্রে এই যে টার্গেট ঠিক করলাম ইঞ্জিনিয়ারিং, বাট ওখানেই কি শেষ যে আমি ফার্স্ট ইয়ার থেকে চিন্তা করছি যে না আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি হয়তো বুয়েটে পড়তে চাই, ব্যাপারটা কি ওখানেই শেষ নাকি এরপরেও আসলে আমাদের কিছু কাজ আছে? কাজটা যেটা সেটা হচ্ছে যে আমাদের আসলে ঠিক করতে হবে যে এই লক্ষ্যতে পৌঁছানোর জন্য আসলে আমার এখন থেকে কি কি করা উচিত অ্যাকচুয়ালি। কারণ এক একজনের টার্গেট এক এক রকম, ওই যে যেটা বললাম, কারো হয়তো একটা নৌকা নিয়ে যেতে হবে, কেউ হয়তো হেঁটেই চলে যেতে পারবে, আবার কারো হয়তো ধরতে পারে একটা হেলিকপ্টার লাগবে, আলাদা আলাদা মিডিয়াম লাগবে আলাদা আলাদা টার্গেটে পৌঁছানোর জন্য। আমাদের টার্গেট অনুযায়ী কিন্তু পড়াশোনাটা একটু হলেও এফেক্ট করবে। কিন্তু কথা হচ্ছে এই যে এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে যখন আমরা পড়ছি, আমরা কিন্তু কখনোই পার্টিকুলার টার্গেট অনুযায়ী পড়বো যে ব্যাপারটা এরকম না। তার কারণ কি, তুমি কিন্তু কখনোই জানো না যে তোমার এইচএসসি বোর্ড পরীক্ষার যেই রেজাল্টটা সেটা অ্যাকচুয়ালি কেমন হবে। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই ভর্তি পরীক্ষা দেওয়ানো একটা ন্যূনতম যোগ্যতা লাগে। তো আমার কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা চিন্তা করে রাখি, যেমন ইঞ্জিনিয়ারিং তো অনেকেরই টার্গেট থাকে যেহেতু একটু আলাদা স্পেশাল ব্যাপার স্যাপার। সো এই টার্গেটের জন্য কিন্তু আমাদের একটা মিনিমাম জিপিএ আর্ন করা লাগে এইচএসসি তে। তো এখন তোমার যদি এইচএসসির পড়াটাই ঠিক মতো না হয়, এইচএসসি তে যদি তুমি কোনো কারণে ভালো ফলাফল করতে না পারো, সেই ক্ষেত্রে ওই জিপিএটা না পেলে তো তুমি আলটিমেটলি ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবা না। তো তখন তো তোমার টার্গেটটা হয়তো চেঞ্জ করা লাগতে পারে। যেমন ইঞ্জিনিয়ারিং এর জন্য টার্গেট একটু হাই স্ট্যান্ডার্ডের থাকে, দেখা যাচ্ছে যে মেডিকেল বা ভার্সিটির কথা যদি বলি, অনেক মানুষ পরীক্ষা দিতে পারে দেখে সেখানে একটু আরেকটু রিকোয়ারমেন্টটা কম থাকে, চাহিদাটা একটু কম থাকে। তো এখন রিকোয়ারমেন্ট যদি আগে থেকে একটু হাই সেট করা থাকে এবং তোমার এইচএসসির বোর্ড পরীক্ষার রেজাল্টে দেখা গেল কি তুমি ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারলে না, সেই ক্ষেত্রে কিন্তু তুমি যতই টার্গেট নিয়ে থাকো না কেন, টার্গেটটা কিন্তু ফুলফিল করার জন্য মেইন যেই উদ্দেশ্যটা সেটাই কিন্তু তোমার এখানে কাজ হচ্ছে না।
ধরো ওই যে আমি বললাম না, তোমার এখানে হয়তো একটা নৌকা নিয়ে যাওয়া লাগবে টার্গেটে পৌঁছানোর জন্য, তুমি জানো যে নৌকা দিয়ে যাওয়া লাগবে, কিন্তু তুমি এই নৌকা পর্যন্তই পৌঁছাতে পারলে না, বা ধরো এই পাড়ে নৌকা নাই যে তুমি ওই পাড় পর্যন্ত যাবা, তো সেই ক্ষেত্রে তো তুমি আসলে টার্গেটে অ্যাচিভ করতে পারবা না। এই জন্য এইচএসসি অবশ্যই ইম্পর্টেন্ট। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পড়াটা দিয়ে আগে এইচএসসি রেজাল্ট ভালো করতে হবে। এইচএসসি তে মিনিমাম ওই জিপিএটা তুলতে হবে যেটা কিনা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক বা মেডিকেল হোক বা ভার্সিটি হোক, যার যেখানে টার্গেট সেটা অনুযায়ী। এবং এটা অবশ্যই তোমরা যথেষ্ট বুদ্ধিমান আছো, যেটা বললাম এই স্লাইডে মেইনলি এই কথাবার্তাটাই বলতে চাচ্ছি যে আমি যে লক্ষ্যটা ঠিক করলাম, লক্ষ্য অনুযায়ী এখন থেকে হালকা পাতলা একটু খেয়াল টেয়াল রাখা উচিত যে আচ্ছা বুয়েটের রিকোয়ারমেন্টটা কি হয়েছিল, এটা তুমি সার্চ দাও, বুয়েট অ্যাডমিশন সার্কুলার 2019, হ্যাঁ এটা লিখে সার্চ দাও, গত বছর সার্কুলারটা তুমি পেয়ে যাবা। তুমি দেখবে যে তখন মিনিমাম রিকোয়ারমেন্টটা কি ছিল, কোন বিষয়গুলোর উপর আসলে গুরুত্ব দিতে হয়, মেডিকেলের জন্য কোনগুলো গুরুত্ব দিতে হয়। এটা কিন্তু তুমি যদি ওই পার্টিকুলার ইউনিভার্সিটির ওয়েবসাইট বলো বা গুগলে যদি র্যান্ডমলি সার্চও দাও, অনেক ছবি বা সার্কুলার কিন্তু এই সংক্রান্ত তুমি পেয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে লক্ষ্যটা অবশ্যই সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া উচিত, কিন্তু এমন না যে আমি ওইটাই ঠিক করে রাখবো। কারণ এইচএসসি তে তো প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে, তোমার মূল বই কিন্তু ঠিকভাবেই পড়তে হবে। বাট এমন না যে তোমার ইঞ্জিনিয়ারিং তুমি ঠিক করলে, ধরো তোমার ইচ্ছা খালি ইঞ্জিনিয়ারিং না, আমি এখন একটু মেডিকেল নিয়ে কথা বলি, ধরো আমার ডাক্তার হওয়ার ইচ্ছা, হ্যাঁ, এখন তার মানে এই না যে আমি এইচএসসি তে শুধু বায়োলজিটাই ঠিকভাবে পড়বো, বাকি সাবজেক্টগুলো ঠিকভাবে পড়লাম না। কারণ কি, এইচএসসি তে ওই মিনিমাম জিপি এর জন্য তো আমার বাকি সাবজেক্টগুলোতেও ভালো রেজাল্ট একটা করতে হবে, তাই না? সো আগে ওইটা ভালো রেজাল্টটা করে নি, তারপর হচ্ছে যে হ্যাঁ আমি যেটা তোমাকে বলতে পারি, তোমার যদি মেডিকেলের পড়ার ইচ্ছা থাকে, তুমি হয়তো এখন থেকে বায়োলজিটা একটু বেশি পড়লে বা বায়োলজিটাকে একটু বেশি গুরুত্ব দিলে, বায়োলজি দুইটা রাইটারের বই পড়ে থাকলে, যাতে আগে থেকে তুমি বেশি ইনফরমেশন নিয়ে রাখতে পারো, বা কেমিস্ট্রিটা একটু ভালো মতো পড়লে। আবার কারো যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে, সে ধরো দুইটা বই ফলো করছো, এর মধ্যে একটা বই থেকে হয়তো ম্যাথ বেশি করলে, এরকম তোমার পার্টিকুলার এক্সট্রা কাজটা করা থাকতে পারে, কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা যেটা অ্যাকচুয়ালি এইচএসসি তে ভালো করার জন্য লাগবে, সেটা কিন্তু সব সাবজেক্টকেই সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, ইভেন বাংলা ইংলিশ। কারণ কি, তুমি যদি একটু খেয়াল করো বুয়েটের ভর্তি পরীক্ষাতেও কিন্তু বাংলা ইংলিশের জিপিএটা লাগে। সো এই ক্ষেত্রে এদেরকে বাদ দিয়ে একদমই চিন্তা করা সম্ভব না। তুমি যদি একটু সার্চ দিয়ে মানে নিজে যদি একটু অ্যানালাইসিস করো বিভিন্ন ইউনিভার্সিটির ন্যূনতম রিকোয়ারমেন্টটা কি, সেটা তুমি দেখে ফেলতে পারবে এবং সেখান থেকে একটা ভালো আইডিয়া পেয়ে যাবে তোমার টার্গেটের সাথে সামঞ্জস্য অনুযায়ী। আচ্ছা, সো আমাদের মেইন কথা হচ্ছে এটাই যে আমরা অবশ্যই লক্ষ্য অনুযায়ী প্যারালাল একটা কিছু প্রস্তুতি নিতে পারি, যেমন এক্সট্রা কিছু ম্যাথ করা, বায়োলজির জন্য এক্সট্রা একটা রাইটারের বই পড়া, এগুলো করতে পারি। বাট কখনোই আমি এখন থেকে একদম যাতে ওই ওভার কনফিডেন্ট না হয়ে যাই যে না আমি ইঞ্জিনিয়ারিং টার্গেট করেছি মানে ইঞ্জিনিয়ারিংই। অনেক সময় দেখা যায় কি, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু সায়েন্সের ইউনিটে বেশ ভালো ভালো সাবজেক্ট আছে, ঠিক আছে, অনেক ডিমান্ডিং সাবজেক্ট আছে। তো সেই ক্ষেত্রে কারো যদি ইঞ্জিনিয়ারিং এ না হয় কোনো কারণে, বা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি পরীক্ষা দেওয়ার মতো জিপিএটা তার উঠলো না, হ্যাঁ, আমি একটা ঘটনাই বলি, একটা আদর্শ ঘটনা বলি, মানে একটা র্যান্ডম ঘটনা বলি, ধরো এরকম হচ্ছে যে কারো বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার মতো ওই যে জিপিএটা সেটা তার আসে নাই, কিন্তু সে বুয়েটের টার্গেট নিয়ে ঠিকই পড়াশোনাটা এইচএসসি থেকে ভালো মতো করে আসছে এবং অ্যাডমিশনের টাইমেও বেশ ভালো মতো প্রস্তুতিটা সে নিল। তাহলে কি হবে, সে এই প্রস্তুতিটা তার যে বিফলে যাবে তা না। হ্যাঁ সে হয়তো বুয়েটে পড়তে পারলো না, কিন্তু অন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে হয়তো সে ভর্তি পরীক্ষা দিতে পারবে, সেখানে হয়তো ভর্তি হতে পারবে। বা যার বুয়েটের জন্য প্রিপারেশন নেওয়া হয়, সে ঢাকা ইউনিভার্সিটির জন্য কিন্তু খুব সহজেই প্রিপারেশনটা একটু নিয়ে পরীক্ষাটা দিতে পারবে, ভালো ফলাফল করতে পারবে। এমন কিন্তু অনেক কেস হয়, দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল কিন্তু কোনো কারণে ভর্তি পরীক্ষা দিতে পারলো না, তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ভালো কোনো একটা সামনের দিকের উপরের দিকের সাবজেক্টে চান্স পেয়ে যাচ্ছে। সো ওই ব্যাপারটাই যে আমার এখন পড়া দরকার ওইটা আমি পড়বো, স্পেসিফিক টার্গেট থাকুক সে অনুযায়ী দেখবো, কিন্তু ওই টার্গেট যে আমার 100% ওই টার্গেটেই যাব, সেটার অ্যাসিউরিটি কিন্তু কেউ দিতে পারবে না। আচ্ছা, এবার হচ্ছে যে আমাদের এই যে উদ্ভাসের একাডেমিক ক্লাসগুলা, এই বোর্ড পরীক্ষা, তারপর ভবিষ্যতে তোমাদের যার যেমনই টার্গেট থাকুক, ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, ভার্সিটি বলো, এগুলার কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে কেমন ভূমিকা পালন করবে সেটা নিয়ে যদি আমি একটু কথা বলি। তোমরা ইতোমধ্যে যারা আমাদের সাথে এই বিভিন্ন পর্বতে ক্লাস করেছো, তারা কিন্তু জানো যে আমাদের একাডেমিক ক্লাসগুলোতে আমরা শুধুমাত্র বোর্ড পরীক্ষা আসার মতো প্রবলেম যে দেখাই তা না। ইভেনচুয়ালি আমাদের যেহেতু একাডেমিকের পাশাপাশি একটা মেইন আমাদের প্রোগ্রাম হচ্ছে অ্যাডমিশন প্রোগ্রাম। সো অ্যাডমিশন প্রোগ্রামে আমরা যেসব প্রবলেম দেখাই, সেসব প্রবলেমগুলোও কিন্তু আমাদের একাডেমিক ক্লাসে শেয়ার করা হয়। এবং এটা অবশ্যই এমন কিছু না যে তোমাদের সামর্থ্যের বাইরে, বা আমরা যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের অনেক হাই প্রবলেম নিয়ে এখানে কথাবার্তা বলবো তা না। ওই যে যেটা বললাম সময়ের কাজ সময়ে করা, অবশ্যই আমরা এখনই তোমাকে যে অ্যাডমিশনে সবকিছু পড়াবো ব্যাপারটা একদমই সেটা না।
বাট ওই যে তোমাকে যে পার্টিকুলার টপিকটা পড়াচ্ছি, কিছু জিনিস তো অবশ্যই কমন পড়বে, যেই কোয়েশ্চেনটা এইচএসসি তেও আসে, আবার দেখা যাচ্ছে কি আমাদের অ্যাডমিশনেও আসে। সো যেসব টপিক এরকম কমন পড়ে বা যেসব প্রশ্ন এইচএসসি আর অ্যাডমিশন দুইটাতেই কাজে লাগে, সেগুলো কিন্তু আমরা ক্লাসে অবশ্যই শেয়ার করি। আমি যদি আমাদের একাডেমিকের একটা স্লাইড তোমাদের সাথে শেয়ার করে দেখাই, যেমন একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের ফোর্থ চ্যাপ্টার, তড়িৎ রসায়নের একটা লেকচার, ঠিক আছে? সো একটু যদি দেখো, আমরা এখানে এই যে মেইন টপিক যেমন পড়াচ্ছি, টপিক পড়াতে পড়াতে আমরা যখন প্রবলেম সলভিং এ যাচ্ছি, তখন কিন্তু দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 14-15 সালে এসেছে এমসিকিউ টাইপ কোশ্চেন, ওগুলো আমরা পোল কোশ্চেন হিসেবে দিচ্ছি। তার মানে কি, তুমি আগে থেকে প্রশ্নগুলোর সাথে পরিচিত হচ্ছ। টার্গেট ওইটা, টার্গেট এটা না যে এখনই তোমাকে অ্যাডমিশনের সবকিছু আমরা পড়াবো বা বুঝে দিব, সেটা না। আমাদের যেটা বললাম, সময়ের কাজটা সময় করতে হবে। এই জন্য এখন থেকে তুমি দেখে রাখলে, এবং অবশ্যই এটা যদি তুমি ক্লাস করো, যারা ইতিমধ্যে ক্লাস করেছো তারা জানো যে নিশ্চয়ই আগের স্লাইডগুলোতে আমি এমন কথাবার্তা বলে এসেছি যেটার উপর ভিত্তি করে আমি তোমাকে এখন এই পোলটি আনসার করতে দিলাম। তার মানে কি, তোমার হ্যান্ডস অন রিয়েল এক্সপিরিয়েন্স হয়ে গেল যে 14-15 সালে যদি তুমি এই পরীক্ষাটি দিতে, তখন এই কোয়েশ্চেনটির আনসার তাহলে তুমি কি চিন্তা করে দিতে, সেটা তোমার আইডিয়াটা হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখো আরেকটু যদি সামনের দিকে যাই, এটা তো গেল ঢাকা ইউনিভার্সিটি নিয়ে। এই যে এখানে দেখো, এই স্লাইডে কি দেখা যাচ্ছে আমাদের, এই যে রুয়েট, চুয়েট, বুয়েট, এইসব ভর্তি পরীক্ষায় আসা যেসব প্রশ্ন, সেগুলো আমরা দেখাচ্ছি। এবং আমি বারবার যেটা বলছি, এই সেম প্রশ্নগুলো দেখা যাচ্ছে কি সৃজনশীলে গ ঘ হিসেবে আসছে হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায়। তার মানে প্রশ্ন কিন্তু একই প্যাটার্নে আসছে অবশ্যই, কারণ সিলেবাস তো একই, এইচএসসি সিলেবাস যেটা, আলটিমেটলি আমার অ্যাডমিশনের সিলেবাসও তো সেটা। তো একই সিলেবাস থেকে জাস্ট প্রশ্ন কোনটা সৃজনশীল হিসেবে আসছে, যেমন দেখা যাচ্ছে কি সৃজনশীল হিসেবে একটা উদ্দীপক থাকতো, আর এখানে উদ্দীপকের জায়গায় সরাসরি 1 লাইন 2 লাইন দিয়ে প্রশ্ন করা হচ্ছে। আবার ওই যে প্রশ্নের প্যাটার্ন নিয়ে যদি বলি, আমরা যেরকম আমাদের ক্লাসগুলো এই যে একটা দেখালাম, ঢাকা ইউনিভার্সিটিতে ধরো এই যে এমসিকিউ টাইপ কোশ্চেন, এগুলো যেরকম সলভ করাচ্ছি, ঠিক একইভাবে রিটেনে যেগুলো কাজে লাগবে সেগুলো সলভ করাচ্ছি। ইভেন আমাদের বায়োলজি ক্লাসগুলো কিন্তু এরকম হয় যে মেডিকেলের ভর্তি পরীক্ষার জন্য যে টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু ওভাবে এমফেসাইজ করে পড়ানো হয়। এবং বিভিন্ন টাইমে বিভিন্ন শর্টকাট বা পরীক্ষায় পড়া মনে রাখার জন্য, মেডিকেলের পড়া মনে রাখার জন্য বিভিন্ন পদ্ধতি কিন্তু সেখানে শেখানো হয়। আচ্ছা, তো আমরা যদি আবার একটু চলে যাই এখানে, যে তার মানে আমরা বুঝতে পারছি যে এই উদ্ভাসের একাডেমিক ক্লাসগুলো আসলে কোথায় কাজে দিচ্ছে, যে তোমার বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করতে তো কাজে দিবেই। আর একটা সত্যি কথা বলতে, যে দেখা যাচ্ছে কি, যারা আমাদের একাডেমিক ক্লাসগুলো করে থাকে অ্যাডমিশনের সময়, কারণ তুমি দেখো ঢাকা ইউনিভার্সিটির এই প্রবলেম, বুয়েটে আসে এই প্রবলেম, তুমি ক্লাসে একবার একাডেমিকে ফার্স্ট ইয়ারে থাকা অবস্থাতে একবার সলভ করলে, ঠিক আছে? তো তখন আলটিমেটলি কি হবে, যখন 2 বছর পর তুমি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য ধরো ইঞ্জিনিয়ারিং কোচিং বলো বা উন্মেষের মেডিকেল প্রোগ্রাম বলো বা আমাদের ভার্সিটি ইউনিটের যে প্রোগ্রাম, যেটাতেই ভর্তি হও না কেন, অবশ্যই এই টাইপের প্যাটার্ন তো ওখানেও দেখানো হচ্ছে। এবং তোমার সুবিধাটা কোথায় হবে, যে হয়তো ইজি প্রবলেমগুলো ইঞ্জিনিয়ারিং এর, এটা তুমি একাডেমিকে দেখে ফেললে, আর অ্যাডমিশনে তখন তুমি আরেকটু অ্যাডভান্স লেভেলের যে প্রবলেমগুলো, সেগুলো হয়তো ধরতে আরেকটু তোমার জন্য সুবিধা হবে। এইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেটটা, তোমাকে বোঝানোর উদ্দেশ্যটা। তো এই যে অ্যাডমিশনের সময় কিন্তু আমাদের সময় খুব একটা বেশি পাওয়া যায় না। তো ওই কম সময়ে আসলে কে কতটুকু ভালো করবে, সেটা অনেকটাই ডিপেন্ড করে অ্যাডমিশনের আগ পর্যন্ত এতদিন, অর্থাৎ এইচএসসি পর্যন্ত আমি কতটুকু পড়াশোনা করে আসলাম, এই ব্যাপার স্যাপারগুলোর উপর। তো তুমি যদি আসলে আমাদের একাডেমিক ক্লাসগুলো করে থাকো, অলরেডি কিন্তু তুমি জানো যে এখন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলো বা মেডিকেল বলো, এইসব ভর্তি পরীক্ষায় আসা কতগুলা প্রশ্ন তুমি ইতিমধ্যে দেখে ফেলেছো। তো তোমার একটা নিজের, ওই যে বললাম না, লক্ষ্য নির্ধারণ করবো ভালো কথা, কিন্তু লক্ষ্যের সাথে আমার সামর্থ্য কতটুকু সেটা একটা সামঞ্জস্য থাকতে হবে। তো তোমার যদি এখন থেকে দেখে মোটামুটি মনে হয় যে না, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা প্রবলেমগুলো তো আমি দেখতে পারতেছি মোটামুটি সহজ, বা আমি পারবো আশা করি, সো তুমি কিন্তু সেই অনুযায়ী এখন থেকে তোমার টার্গেটটা সেট করতে পারো যে ঠিক আছে, তাহলে আমি রাইট ট্র্যাকে আছি। আবার কারো ক্ষেত্রে এমন হতেই পারে যে তোমার হয়তো 9-10 বা এসএসসি পড়াশোনাটাই ঠিক মতো করা নাই, সেই ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে এসে ইঞ্জিনিয়ারিং এর প্রবলেমগুলো তোমার হয়তো অনেক কঠিন মনে হচ্ছে দেখে। তাহলে তোমার অবশ্যই একটা মিনিট ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত, বসে একটা মিনিট আসলে বললাম যে আর একটু বেশি সময় দিয়ে চিন্তা করা উচিত, যে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, কিন্তু আসলে কি আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা সেফ হবে? মানে কিছু না পাওয়ার থেকে আসলে যেটা আমার জন্য ভালো সেটা পাওয়া কিন্তু বেটার। সো ওই অনুযায়ী কিন্তু আসলে আমাদের মানে টার্গেটটা সেট করতে হবে। আচ্ছা, সো এরপর আমরা যদি সামনের দিকে যাই, এই ভালো ফলাফল অর্জনে মূল পাঠ্য বই বুঝে পড়ার গুরুত্বটা, একটা কথা যেটা হচ্ছে, এই মেইন বুকের উপর কিন্তু কোনো কথা নাই। আমাদের মেইন যে টেক্সট বুক, এটার উপরে অ্যাকচুয়ালি কোনো কথা নেই, সেটা তুমি যার প্রিপারেশনই নাও না কেন, ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, তারপর ভার্সিটি বলো,
যেমন মেডিকেল অ্যাডমিশনের কথা যদি বলি, অবশ্যই আমরা জানি মেডিকেল অ্যাডমিশন টেস্টে অনেক কিছু আমাদের একটু মুখস্থ করা লাগে, কিন্তু সেগুলো কি একদমই না বুঝে? দেখো, এই যে পাঠ্য বই বুঝে পড়ার যে ব্যাপারটা, সেটা তুমি কখন পড়বা? এই একাডেমিক লাইফে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের প্রস্তুতি যখন তুমি নিচ্ছ বা এইচএসসি প্রস্তুতি যখন নিচ্ছ, তখন তুমি সেটা বুঝে পড়বা। এরপর যতটুকু দরকার, একবার যদি কোনো একটা টপিক বুঝে পড়া হয়, তখন কিন্তু সেটা মুখস্থ করা অনেকটাই সহজ হয়ে যায়। তার মানে এরপর যখন তোমার অ্যাডমিশন টাইম আসলো, তখন তুমি সেটা ওই যে অ্যাডমিশনের কম টাইমে মুখস্থ করাটা তোমার জন্য সহজ হবে। বাট যেটা হচ্ছে, তুমি যদি আগে থেকে পাঠ্য বইটাই ঠিকভাবে না পড়া থাকে, তখন তোমার কি হবে? আলটিমেটলি অ্যাডমিশন টেস্টের সময় যে ওই যে পাঠ্য বইয়ের পাশাপাশি যে জিনিসপত্রগুলো অ্যাডমিশনের জন্য পড়া লাগে, সেখানে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। আমি যদি এখানে একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই, ঠিক আছে? একটু খেয়াল করো। উদাহরণটা হচ্ছে অনেকটা এরকম যে, আমরা মনে করো হচ্ছে, আমি একটু এখানে দেখাচ্ছি, যে মনে করো এটা হচ্ছে তোমার টার্গেট বা গোল। এটা হচ্ছে তোমার টার্গেট বা গোল। এটা হচ্ছে আমাদের টার্গেট থেকে পৌঁছাতে হবে। এবং একজন হচ্ছে যে দৌড়াচ্ছে এখানে, ঠিক আছে? একজন হচ্ছে যে এই পজিশনে আছে, আর আরেকজন ধরো এই পজিশনে আছে, ঠিক আছে? এভাবে দৌড়াচ্ছে। তো এখন অ্যাডমিশনের সময়, এটা ধরো আমাদের চলছে অ্যাডমিশন সিজন এবং এটা হচ্ছে অ্যাডমিশন টার্গেট, যে টাইমে অ্যাডমিশন পরীক্ষাটা হবে। এখন এই যে এ আর বি, ঠিক আছে? ধরো একজন হচ্ছে আবুল আর একজন হচ্ছে বাবুল। তাদের মধ্যে আসলে পার্থক্যটা কি? অ্যাডমিশন টাইমে কিন্তু ওই যে এইচএসসির পর আমরা যে সময়টা পাই, কখনোই কিন্তু সবাই এক জায়গা থেকে যাত্রা শুরু করি না। অবশ্যই কেউ অলরেডি অনেক আগানো, আবার কেউ একটু পিছানো। সেটা কিরকম? এই যে ধরো এ বা আবুল, যে কিনা একটু এগিয়ে আছে, তার হয়তো মেইন বইটা, এই যে আমাদের মূল পাঠ্য বই পড়ার যে গুরুত্ব, মেইন বইটা হয়তো ঠিক মতো পড়া টড়া আছে। এরপর এই মেইন বইয়ের পাশাপাশি অ্যাডমিশন টাইমে সে কিন্তু অলরেডি অ্যাডমিশনটা যখন ডে ওয়ান থেকে অ্যাডমিশনের পড়াশোনা শুরু করছে এইচএসসির পর, এই ডে ওয়ান থেকে কিন্তু বাবুলের থেকে আবুল একটু হলেও এগিয়ে আছে। কিভাবে? তার কারণ তার মেইন বইটা পড়া শেষ। মেইন বইটা পড়া শেষ। এখন তার ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি কি বলবো, কনসেপ্ট বুক বলি, বা ভার্সিটির জন্য আমি প্রিপারেশন বুক বলি, ইঞ্জিনিয়ারিং এর মানে আমাদের অ্যাডমিশন প্রোগ্রামে যেগুলো দেওয়া হয়, এই বই এখন কিন্তু আমি ওকে দিতে পারবো। কারণ মেইন বই পড়া হয়ে গিয়েছে দেখে ওর জন্য এখন এগুলো পড়াটা আরেকটু সহজ হবে। বাট কথা হচ্ছে, যে কিনা আগে থেকেই মেইন বইটাই পড়া নাই, ও কিন্তু এসব, এই যে অ্যাডমিশন লেভেলের কন্টেন্ট হঠাৎ করে দেখে কিন্তু ওগুলা রিলেট করতে পারবে না। কারণ আমরা কিন্তু এই অ্যাডমিশনে যা পড়ানো হয়, একদম নতুন কিছু দিচ্ছি তা না। তোমাদের মেইন বইয়ের জিনিসগুলাই আরেকটু গোছানো ভাবে, বা পরীক্ষায় যেগুলো প্রশ্ন বেশি আসে ওভাবে সর্ট আউট করে দেওয়া। তার মানে অবশ্যই তো আগে মেইন বইটা ঠিক মতো পড়ে আসতে হবে। তোমার দায়িত্ব ছিল যে, দায়িত্ব বলতে এখনো তোমাদের ক্ষেত্রে আসলে আছে, যে ফার্স্ট ইয়ারে যেহেতু, তোমার দায়িত্ব হচ্ছে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে মেইন বইয়ের পড়াশোনাটা কভার করে রাখা। তারপর তুমি অ্যাডমিশনের সময় আসো। অ্যাডমিশনের সময় ইঞ্জিনিয়ারিং কোচিং বলো, মেডিকেল কোচিং বলো, ভার্সিটি কোচিং বলো, যাই করো না কেন তুমি, সেই অনুযায়ী তোমার প্রস্তুতিটা কি হবে? মেইন বইয়ের পাশাপাশি এক্সট্রা কিছু জিনিস তোমার হয়তো পড়তে হবে পরীক্ষার কোশ্চেন আসার অনুযায়ী। পার্থক্য হচ্ছে এটাই। আশা করি বুঝতেই পারছো এই ক্ষেত্রে রেসটা, আমি যদি তাদের মধ্যে রেস বলি, একজন এই পয়েন্ট থেকে স্টার্ট করছে, আরেকজন এই পয়েন্ট থেকে। এই পার্থক্যটা কিন্তু ওই যে অ্যাডমিশন প্রস্তুতির সময় নর্মালি 3 থেকে 4 মাস সময় পাওয়া যায় অ্যাডমিশনের জন্য, এই 3 থেকে 4 মাসে কিন্তু আসলে এই গ্যাপটা সেভাবে কভার করা সম্ভব হয় না, যদি না তুমি অনেক বেশি ব্রিলিয়ান্ট বা অনেক বেশি মেরিটোরিয়াস হও। তার মানে তোমার যদি আসলেই তুমি অনেক বেশি ভালো স্টুডেন্ট হও, তখন তুমি যদি বাবুলের জায়গায় অর্থাৎ বিয়ের জায়গায় একটু যদি পিছিয়েও থাকো, তাহলে তুমি মেইন বই পড়ে হয়তো কভার করতে পারবে। কিন্তু রিস্ক নেওয়া কি দরকার? সময়টা সময় শেষ করে রাখো। এইচএসসির প্রিপারেশনটাই পুরো মেইন বইয়ের উপরে বুঝে শুনে নাও। তাহলে কি খেয়াল করবে, যে তুমি কনসেপ্ট বুক বা প্রিপারেশন বুক বা মেডিকেলের জন্য উন্মেষের যেসব বই দেওয়া হয়, এসব বইগুলো তুমি কিন্তু তখন পার্টিকুলার টাইমে ওগুলোতে সময় দিতে পারবে। কারণ আমাদের কাছে অ্যাডমিশন টাইমে প্রায় একটা কোয়েশ্চেন আসে, তোমাদেরকে একটু বলি, যে ভাইয়া আমি কি মেইন বই পড়বো নাকি, বা মেইন বই আগে পড়বো নাকি কোয়েশ্চেন ব্যাংক, আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটি এগুলো আলাদা আলাদা কোয়েশ্চেন ব্যাংক আছে, এগুলা কি পড়বো নাকি অ্যাডমিশন টাইমে? এগুলো কিন্তু তোমরা এখন পড়ার জন্য বলতেছি না ভাইয়া, এগুলো কখন পড়বো? অ্যাডমিশনের টাইমে। এখন কি পড়বো? মেইন বই পড়বো। তো কথা হচ্ছে, ওই যে প্রশ্নটাতেই কিন্তু একটা সমস্যা আছে। প্রশ্নে যে বলা হচ্ছে যে ভাইয়া মেইন বই পড়বো নাকি, মেইন বই পড়বো নাকি এটা তো প্রশ্নই না। মেইন বই তো তোমার পড়ে আসা উচিত ছিল আগে। হ্যাঁ, পড়বা, অবশ্যই রিভিশন হিসেবে পড়বা। কিন্তু এখন যদি অ্যাডমিশনের এই 3-4 মাসে তুমি যদি বাবুলের জায়গায় থাকো, যে কিনা মেইন বইটাই ঠিক মতো পড়ে নাই, কোনো মতে এইচএসসি প্রিপারেশন নিয়ে নিচ্ছে, এখন সে মেইন বই নতুন করে পড়বে, তারপরে সে আমাদের এই এক্সট্রা কন্টেন্ট গুলা দেখবে, তাহলে কিন্তু সে ওই যে পিছানো জায়গাটাতে পিছিয়ে থাকবে। সে কিন্তু সহজে সেখান থেকে কখনোই আগাতে পারবে না। বাট কথা হচ্ছে, তুমি যদি আগে থেকে এই যে এর জায়গায় বা আবুলের জায়গায় থাকো, তখন মোটামুটি আশা করা যায়
যে মেইন বইটা ভালো মতো পড়া থাকলে তুমি ওই যে ইঞ্জিনিয়ারিং বলো, ভার্সিটি বলো, মেডিকেল বলো, যে এক্সট্রা প্রবলেমগুলো বা যেগুলো প্র্যাকটিস করানো হয় সেগুলো তুমি ধরতে পারবে। সো আশা করি পয়েন্টটা বুঝতে পারছো যে তুমি যদি সময়ে ঠিক করে রাখো, অ্যাডমিশনে তুমি অবশ্যই এইচএসসি প্রিপারেশনটার কারণেই তুমি এগিয়ে থাকবে এবং সেটাই তোমার আলটিমেটলি দিন শেষে যে কাজে দিবে। আচ্ছা, সো আমরা এবার সামনের দিকে যাই একটু। যদি আমরা টার্গেট বা গোল সেটটা বলি, যে তোমরা এখন আছো এইচএসসি ফার্স্ট ইয়ারে, এবং তুমি যদি একটু খেয়াল করো এই এইচএসসি ফার্স্ট ইয়ারে কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম পাই। ম্যাক্সিমাম টাইম পাই হচ্ছে এইচএসসি ফার্স্ট ইয়ারে। তারপরে এইচএসসি সেকেন্ড ইয়ারে সময়টা আর একটু কমে, এবং এইচএসসি পরীক্ষা দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের 1 মাস 1.5 মাসে হয়ে যায়। এখন তো রুটিন আরো শর্ট হয়ে গিয়েছে, প্র্যাকটিক্যালের জন্য একসাথে শেষ হয়ে যায়। তো এবং এখানে এইচএসসি পরীক্ষাটা যেদিন শেষ হয়ে গেল, মোটামুটি দেখা যাবে যে এইচএসসি এর প্র্যাকটিক্যাল যেদিন শেষ হচ্ছে সেদিন থেকেই তুমি তোমার টার্গেট বা গোল অনুযায়ী পার্টিকুলার কোচিং, ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো বা ভার্সিটি বলো, সেই কোচিং এ ভর্তি হয়ে যাচ্ছ। এখন একটু যদি সময়ের ব্যাপারটা খেয়াল করো ভাইয়া, যেটা বললাম যে যে তোমার এইখানে সময়টা আসলে সবচেয়ে বেশি ছিল। এইখানে তোমার ওই যে বলে না, যে কোনো রেসে অংশগ্রহণ করার আগে বা যে কোনো খেলার কথা যদি বলি, ক্রিকেটাররা খেলার আগে বা ফুটবলাররা খেলার আগে কি করে? ওয়ার্ম আপ করে নেয়। সো তোমার জন্য আসলে ওয়ার্ম আপ সেশনটা হচ্ছে এই এইচএসসি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার, কলেজের যে টাইমটা সেটা। সো এইটা ওয়ার্ম আপটা যদি তোমার ভালো মতো হয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে যে তুমি এইচএসসিটা ভালো মতো দিলে। এবং অবশ্যই যেটা বললাম, এইচএসসি যে একদম কাজে লাগছে না তা তো না। এইচএসসির জিপিএটাই কিন্তু আলটিমেটলি তোমার কোথায় কাজে লাগবে, এই পার্টিকুলার টার্গেটে ইউনিভার্সিটি তুমি ভর্তি পরীক্ষার জন্য বসতে পারবা নাকি সেটা হচ্ছে আগে কথা। তো আগে সেটার জন্য বসার পর তারপরেই না চান্স পাওয়া না পাওয়া এই ব্যাপারগুলো আসতেছে। সো দেখো আমরা ম্যাক্সিমাম টাইম কিন্তু ফার্স্ট ইয়ারে পাই সত্যি কথা বলতে, তারপর সেকেন্ড ইয়ারে আরেকটু কম, আর এইভাবে কিন্তু সময়টা কমতে থাকে। যেমন এখনকার করোনা সিচুয়েশন যদি না থাকতো, তোমাদের সময় নিশ্চয়ই আমরা আশা করছি যে আমাদের সিচুয়েশন অনেক ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, এই ধরনের পরিস্থিতি থাকবে না। তোমরা পরীক্ষা দিবে হচ্ছে 2022 সালে। সো এই যে 2022 সালে কিন্তু আমরা বলতে পারি কি, তোমার এইচএসসিটা নর্মালি যেরকম টাইমে হওয়ার কথা, এইচএসসি হয়ে যাবে ধরো হচ্ছে এপ্রিলে, এপ্রিল মাসে হয়ে যাবে এইচএসসি, ঠিক আছে? এপ্রিল আর মে মিলে ধরলাম, মে মাসে অর্ধেক পর্যন্ত ধরি, যে মোটামুটি জুন মাসের দিকে তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করবে। এবং জুন থেকে তুমি আশা করি রেজাল্ট দিতে দিতে সেপ্টেম্বর পর্যন্ত বা ধরো অক্টোবর পর্যন্ত টাইম পাবে। এবং এর মধ্যেই কিন্তু ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়া, এইচএসসি রেজাল্ট দেওয়া, এগুলো হয়ে যাবে। তার মানে কি, তুমি যদি এই যে এই জায়গাটাতে পড়াশোনাটা ঠিক মতো না করা থাকে, অ্যাডমিশনের জন্য টাইমটা কিন্তু খুব বেশি না, এই যে মাত্র 3 মাস 3.5 মাস। তো আমার কথা হচ্ছে এটাই, যে তুমি প্রিপারেশনটা আগে ঠিক মতো নিয়ে রাখলে তখন অ্যাডমিশনের জিনিসগুলো তোমার আশেপাশের অন্য অনেক মানুষের থেকে অনেক বেশি ইজিয়ার হবে। আর একটা জিনিস খেয়াল করছো যে এই যে পার্টিকুলার ইউনিভার্সিটি গুলার ভর্তি পরীক্ষা, হ্যালো দীপ্র ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ সাগর ভাইয়া, আমাদের কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, বাট দীপ্র ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। ও ভাইয়া মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যালো। হ্যাঁ ভাইয়া, দীপ্র ভাই মনে হয় একটু ইয়ে হয়েছে, আমি দেখতেছি ভাই একটু। আচ্ছা স্টুডেন্ট ভাইয়ারা, তোমরা একটু ওয়েট করো, ভাইয়ার নেট কানেকশন একটু সমস্যা হয়েছে। ভাইয়া আশা করি 2 1 মিনিটের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবে। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, আমার মনে হয় কানেকশনটা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আশা করি এখন আবার স্ক্রিন দেখা যাচ্ছে আমার। তো যেটা বলছিলাম ভাইয়া, যে তোমার যদি এই ক্ষেত্রে এইচএসসি তে প্রিপারেশনটা ঠিকঠাক মতো নেওয়া থাকে, তখন এই যে অ্যাডমিশনের টাইমে যে তুমি কম টাইমটা পাচ্ছ না, এই কম টাইমে কিন্তু তোমার খুব একটা বেশি চিন্তা করা লাগবে না।
তো আশা করি তোমরা যেহেতু এখনো ফার্স্ট ইয়ারে আছো, যে অনেক সময় যে রিয়েলাইজেশনটা আমাদের সেকেন্ড ইয়ারের সময় যে আসে, বা দেখা যাচ্ছে যে আমাদের সেটা আসছে হচ্ছে একদম সেকেন্ড ইয়ার শেষ করার পর এইচএসসির পর যে আসে, সেই রিয়েলাইজেশনটা তোমাদের মধ্যে এখন থেকে আসবে, এবং এখন থেকে তোমরা সেই অনুযায়ী প্রস্তুতিটা নিতে পারবে। আচ্ছা, সো আমরা তাহলে এবার একটু সামনের দিকে যে অ্যাকচুয়ালি খেয়াল করি যে আমাদের এই সফলতা বা টার্গেটটা অর্জনের পিছনে কি কি দরকার আসলে। মেইন তিনটা জিনিস তোমার এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, ভালো করার জন্য দরকার। একটা হচ্ছে মেধা, তারপর হচ্ছে পরিশ্রম, আর হচ্ছে যে আত্মবিশ্বাস। সো দেখো, মেধার ব্যাপারটা আমরা আসলে অনেক সময় জাজ করি এরকম ভাবে যে কারো হয়তো মেধা কম, কারো হয়তো বেশি, এভাবে আমরা ব্যাপারটা বলি। কিন্তু আলটিমেটলি যে মানে কারো মেধা একদম কম, কারো মেধা একদম বেশি, ব্যাপারটা একদমই ওরকম না। আমরা হয়তো সেটা কখনো ইনভেন্ট করতে পারি নাই যে আমার স্ট্রং পয়েন্ট কোনটা। আমি হয়তো নিজেকে নিজে আবিষ্কারই করতে পারি নাই যে আমার জন্য কোনটা পজিটিভ দিক। ওই যে বললাম না যে তোমার হয়তো ইচ্ছা হচ্ছে যে ডাক্তার হওয়ার, কিন্তু তুমি অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম ভালো সলভ করতে পারো। তখন কিন্তু তোমার সাথে যে জিনিসটা যাচ্ছে যে আচ্ছা, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করলে তো আসলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বা ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে শুরুর দিকের ইঞ্জিনিয়ারিং এর সাথে মিলে, ওই টাইপ কিছুর জন্য তোমার প্রিপারেশন নেওয়া উচিত। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের ওই যে টার্গেটের সাথে, হ্যাঁ, আমাদের যে ক্যাপাবিলিটি, নিজের সামর্থ্য, সেটা সম্পর্ক থাকতে হবে। এবং নিজের মেধাকে আসলে একটু যাচাই করার সুযোগ নিজেকেই দিতে হবে। আমি যদি আগে থেকেই হেরে বসে থাকি, নিজেকে ছোট মনে করে বসে থাকি যে না, আমি তো তেমন ভালো স্টুডেন্ট না, আমি হয়তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবো না, সো সেটা না। তুমি একটু দেখো, ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলোর ব্যাপারে একটু আইডিয়া নাও, যে আমরা তো ক্লাসে দেখাচ্ছি, যে দেখো যে ওগুলো তোমার পারার সামর্থ্যের মধ্যে হয় নাকি, এবং সেই অনুযায়ী তুমি সিদ্ধান্তগুলো নাও। এটা গেল। তারপর সেকেন্ড যে পয়েন্টটা আসে, সেটা হচ্ছে যে আমাদের এখানে মেধার পাশাপাশি কিন্তু পরিশ্রমটাও খুবই ইম্পর্টেন্ট। ওই যে আবুল আর বাবুলের কথা যে বললাম, যে কিনা রেসে এগিয়ে ছিল আগে থেকেই, ধরো তার মেধার কারণে, কিন্তু অ্যাডমিশনের টাইমে এসে যদি সে প্রপার পরিশ্রমটা না করে, ওই যে 3 মাসে সে যদি নিজের প্রপার এফোর্টটা না দেয়, বাবুল কিন্তু প্রপার এফোর্ট দিয়ে আবুলের চেয়ে এই ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। সো এই ক্ষেত্রে তোমার মেধা থাকলেই হবে না, নিজের মেধাকে ইউটিলাইজ করতে হবে, পরিশ্রম করতে হবে। আর পরিশ্রমের সাথে থার্ড পয়েন্ট যেটা চলে আসে, সেটা হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস, আর মানে আত্মবিশ্বাস কি আমরা যদি বলি, এটা হচ্ছে কনফিডেন্স, তাই তো? আমাদের এই যে কনফিডেন্স আর ওভার কনফিডেন্স, এই দুইটার মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে। হ্যাঁ, কারণ আমাদের বোর্ড পরীক্ষা আর অ্যাডমিশন টেস্ট, এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কি? বোর্ড পরীক্ষায় তোমার যতজন পাশ করুক কোনো সমস্যা নেই, যতজনই জিপিএ 5 পাক, গোল্ডেন পাক, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু একটা লিমিটেশন আছে। ভর্তি পরীক্ষায় সিট লিমিটেড, মেডিকেলের সিট লিমিটেড, ঢাকা ইউনিভার্সিটির সিট লিমিটেড, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, সবগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সিট লিমিটেড। তার মানে কি, এইখানে তুমি যত ভালোই করো না কেন, তুমি যে চান্স পাবে এমন কোনো কথা নাই। তোমার পাশাপাশি বাকি যারা পরীক্ষা দিচ্ছে, তারা অ্যাকচুয়ালি তোমার থেকে কতটুকু ভালো বা খারাপ করছে সেটার উপরে ডিপেন্ড করে। এবং এই পরীক্ষাগুলোকে আমরা কম্পিটিটিভ পরীক্ষা বলি, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেখানে আমার শুধুমাত্র নাম্বার পাওয়া না, সবার থেকে বেশি নাম্বার বা তুলনামূলক ভালো নাম্বার পাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে, যে আমরা জানি যে মেরিট পজিশন দেয়। এবং সাথে সাথে কিন্তু মেরিট পজিশন অনুযায়ী আবার কি, তুমি কোন সাবজেক্টে পড়বা, বা মেডিকেলের কথা যদি বলি, তুমি যদি সামনের দিকের পজিশনে থাকো তখন হয়তো ঢাকা মেডিকেলে চান্স পাচ্ছ, বা আরেকটু পিছনের দিকে গেলে ঢাকার বাইরে মেডিকেলগুলো, ওভাবেও কিন্তু ব্যাপারগুলো সর্ট আউট হয়। তো তার মানে এই যে কনফিডেন্সের ব্যাপারটা, যেটা কিনা হচ্ছে এই সফলতার জন্য থার্ড পয়েন্ট, প্রথমটা হচ্ছে মেধা। অবশ্যই তোমার মেধা থাকতে হবে। এবং এটা আমরা যদি ধরে থাকি যে না, আমার মেধা নাই বা এরকম কিছু, জিনিসটা একদমই ভুল। ঠিক আছে? সৃষ্টিকর্তা আমাদের সবাইকে কোনো না কোনো দিক থেকে মেধা দিয়েছেন, এবং আমরা নিজের মেধাটা প্রপার দিকে ইউটিলাইজ করতে পারি নাকি, সেটা অ্যাকচুয়ালি বড় চ্যালেঞ্জ। প্রথমটা গেল হচ্ছে মেধা, তারপর হচ্ছে পরিশ্রম। যাকে মেধা দিয়েছে বা যার একটু মেধা বেশি কোনো দিকে, সে যদি ওই মেধাটা কাজে নাই লাগাতে পারে, কি হয়তো আমরা মুখস্থ করতে পারি বেশি। হ্যাঁ, এখন সে হয়তো বায়োলজি ভালো মতো মুখস্থ করতে পারবে, বাট সে আসলে পড়েই না, পড়তেই বসে না। তো তাহলে এই মেধা দিয়ে তো লাভ নাই। বই তো আর নিজে নিজে পড়াগুলো ওর মাথায় চলে আসবে না। পড়তে হবে, বুঝে পড়ে দেন নিজের মাথায় আনতে হবে। এটা হচ্ছে ব্যাপারটা। আর থার্ড যে পয়েন্টটা, আমার এখানে থার্ড পয়েন্টটা হচ্ছে আত্মবিশ্বাস। যেটা বলছিলাম, কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে পার্থক্য। আমরা অনেক সময় দেখা যায় কি, কোন একটা পরীক্ষায় ভালো করলেই, হ্যাঁ, মনে হয় যে আচ্ছা, আমাদের এই পরীক্ষাটা ভালো গিয়েছে, আমি তো তাহলে মোটামুটি সব পারি। হ্যাঁ, তোমাকে অবশ্যই একটা ধারণা দিচ্ছে যে তুমি পারো, কিন্তু সব পারো, এই ধারণাটা ভুল। কারণ দেখো, কোন একটা পার্টিকুলার পরীক্ষায় কখনোই একটা চ্যাপ্টারের সব জায়গা থেকে কোয়েশ্চেন করা সম্ভব হয় না। দেখা যাচ্ছে কোয়েশ্চেন আসতেছে স্পেসিফিক 2টা বা 3টা টপিক থেকে, তাই না? তো তুমি হয়তো ওই 2টা 3টা টপিকই অ্যাকচুয়ালি ভালো পারো। এমন হতে পারে যে বাকি টপিক থেকে কোয়েশ্চেন করলে তুমি একটু হয়তো খারাপ করতা, বা হাইয়েস্ট পেতা না, বা ফুল মার্কস পেতা না। সো এই ক্ষেত্রে ওই যে সব পারি, এই ধারণাটা রাখাটা কখনোই ঠিক হবে না। আমি পারি বা পারবো,
এটা একটা ধারণা, আর আমি সব পারি বা সবই পারবো এটা আরেকটা ধারণা। প্রথমটা কনফিডেন্স, পরেরটা ওভার কনফিডেন্স, এবং পরেরটা আমরা রাখবো না। পরেরটা সবচেয়ে হার্মফুল, মানে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, আমাকে দিয়ে হবে না, এটা যেমন হার্মফুল, আবার সুপিরিয়রিটি কমপ্লেক্স মানে আমাকে দিয়ে হবেই, মানে আমি পারবোই, যে যাই বলুক, ঠিক আছে। আমি অনেক সময় আমরা এরকম বলে থাকি যে আমি তো ইঞ্জিনিয়ারিং টার্গেট নিয়ে পড়তেছি বা হয়ে যাবে, হ্যাঁ এটা তোমরা ফার্স্ট ইয়ারে, তো সেকেন্ড ইয়ারে যে আর একটু কনফার্ম হবা, মানে বোর্ড পরীক্ষার পর যখন কোচিং করবা তখন দেখবা যে তোমার ক্লাসের পড়া বা ওভারঅল মডেল টেস্ট দিচ্ছ, সব মিলে তোমার মনে হবে যে আচ্ছা না হয়ে যাবে। এটা অনেকের ক্ষেত্রে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তখন কাজ করে। কিন্তু আসলে ওই যে হয়ে যাওয়া, তুমি তো তোমার পজিশনটা জানো যে হ্যাঁ তুমি ভালো প্রিপারেশন নিচ্ছ, কিন্তু তোমার মতো আরো অসংখ্য মানে ক্যান্ডিডেট, যেটা যেহেতু প্রতিযোগিতামূলক পরীক্ষা, সিট লিমিটেড, তারাও যে ভালো প্রস্তুতিটা নিচ্ছে সেটার কথা কে ভাবে ভাইয়া? সেটাও তো চিন্তা করতে হবে আমার। সো এটাই হচ্ছে কথা, যে কনফিডেন্স রাখবো অবশ্যই, কিন্তু সেটা যাতে কখনোই আমার ওভার কনফিডেন্সে পরিণত না হয়ে যায়। মানে ওই যে বললাম না, মানে আমি পারবো এক জিনিস আর শুধু আমিই পারবো, এটা কমপ্লিটলি আলাদা জিনিস। শুধু তুমি পারার সাথে আসলে কিছু যায় আসতেছে না, কারণ আলটিমেটলি তোমার আশেপাশের মানুষ যদি তোমার থেকে 1 নাম্বার হলেও বেশি পায়, সে হয়তো 1 নাম্বারের জন্য তোমার আগে চান্স পাবে বা তোমার থেকে একটু মেরিট পজিশনটা ভালো হবে তার, এই আর কি। আচ্ছা, সো এবার যদি একটু আমরা সামনের দিকে যাই, আমরা তো মোটামুটি আজকের আলোচনায় অনেকটুকুই কভার করলাম হচ্ছে যে তোমাদের এই টার্গেটটা কিভাবে অ্যাচিভ করতে হবে বা এখন থেকে আসলে এইচএসসির জন্য কিভাবে পড়া উচিত। আশা করি ভাইয়া যে কথাবার্তাগুলো বললাম মোটামুটি তোমাদের এগুলো ভালোই কাজে দিবে। আমি যদি এই পর্যায়ে একটু তোমাদের কোয়েশ্চেনগুলো একটু দেখি, যে দেখা যাচ্ছে যে মেইন বই থেকে কত পার্সেন্ট নাম্বার অ্যাচিভ করা যাবে। এই যে মেইন বই থেকে কিন্তু কোনো পার্সেন্টের ব্যাপার না। যেমন কোয়েশ্চেন যেটা আসে মেইন বই থেকে সরাসরি আসবে মেডিকেলে, আর একটু ঘুরায় পেঁচায় হয়তো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে দিবে হয়তো ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে। সেই ক্ষেত্রে তোমার মেইন বইয়ের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, পড়া যতটুকু বুঝে পড়াটা ক্লিয়ার থাকতে হবে। তারপর তুমি সেই অনুযায়ী এক্সট্রা কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে অ্যাডমিশনের প্রিপারেশন নিবা। এটা কখনোই পার্সেন্টেজের উপর কিন্তু ভাইয়া মানে নির্ধারণ হবে না। তুমি কখনোই এই যে বললাম না, এইচএসসি তেই শুরু থেকে ওই লাভ ক্ষতির ব্যাপারটা হিসাব করবে না, যে মূল বই কতটুকু পড়লে সামনে যে লাভ হবে বা কতটুকু পড়লে কম লাভ হবে, এরকম না। মূল বই 100% পড়তে হবে, 100% পড়লেই যারা পড়বে তাদেরই সামনে যে লাভ হবে। এটা হচ্ছে মেইন কথাটা। আচ্ছা, সো দেখা যাক আরেকটু প্রশ্ন যদি দেখি। আচ্ছা, একজন বলছে, হ্যাঁ খুব ভালো একটা প্রশ্ন, আমি একটু এটার উত্তর দিতে চাই। যে ভাইয়া আমি মেডিকেলে পড়তে চাই, তোমার নামটা আসলে দেখা যাচ্ছে না। এখন আমি যদি মেডিকেলের কোয়েশ্চেন সলভ করা শুরু করে তাহলে কি হবে নাকি? সো এই ক্ষেত্রে একটু বলি, শুধুমাত্র মেডিকেল না, ইঞ্জিনিয়ারিং বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, তোমারকে আমি যেটা বললাম যে নিজের টার্গেটটা ঠিক করার জন্য তুমি একটু প্রশ্নের ব্যাপারে ধারণা নিতে পারো, যে আচ্ছা কেমন প্রশ্ন হয়, রিটেন হয় নাকি এমসিকিউ হয়, মুখস্থ টপিক থেকে বেশি আসে নাকি ম্যাথ বেশি আসে, প্রবলেম সলভিং বেশি আসে, এগুলো আইডিয়া নাও। কিন্তু ফার্স্ট ইয়ারে থাকতে এখন থেকেই কোনোভাবেই সেটা করা দরকার নাই। এটা যদি তোমাকে কেউ মানে বলে থাকে, অবশ্যই ভুল বলছে বা তোমাকে মিসলিড করতেছে, এটা সবার জন্য না। হ্যাঁ আমাদের মধ্যে কেউ কেউ অনেক বেশি মানে ট্যালেন্টেড হতেই পারে, যার কিনা মানে এখনই ফার্স্ট ইয়ারের সিলেবাস মনে করো শেষ, অলরেডি শেষ ফার্স্ট ইয়ারের সিলেবাস, এটা হয়তো তার জন্য। সিলেবাস যার শেষ সে হয়তো এখন এক্সট্রা প্রবলেম দেখবে, বাট কখনোই অ্যাডমিশনের কন্টেন্ট ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় সলভ করা দরকার নাই। তুমি যেটা অ্যাডবেস্ট করতে পারো, যে ধারণা রাখতে পারো যে প্রশ্ন কি ধরনের এখান থেকে আসে। আর বললাম তো, কারণ কি তুমি যদি অ্যাডমিশনের সব কন্টেন্ট নিয়ে সলভ করতে যাও, তুমি কিন্তু এখন ওই যাচাইটা করতে পারবা না যে কোনটা আসলে এখন এইচএসসির জন্য লাগবে আর কোনটা অ্যাডমিশনের জন্য লাগবে। সেটা কিন্তু তুমি যাচাই করতে পারবা না, কারণ তুমি তো আসলে সব কোয়েশ্চেন তোমার মাথায় নাই। কিন্তু আমরা যারা ক্লাস নিচ্ছি বা একাডেমিকে আমরা যে প্রবলেমগুলো দেখাচ্ছি, আসলেই কিন্তু অ্যাডমিশনের প্রবলেম বেছে বেছে সেগুলাই দেখাচ্ছি, যেটা বোর্ড পরীক্ষাতেও কাজে লাগবে, অ্যাডমিশনেও কাজে লাগবে। বাট তুমি যদি এখন একটা অ্যাডমিশনের কোনো বই নিয়ে বসে যাও, ধরো উদ্ভাসেরই কনসেপ্ট বুক নিয়ে বসে গেলা, যেটা ইঞ্জিনিয়ারিং এ দেওয়া হয়, তখন ওখানে এমন অনেক কিছুই আছে যেটা কিনা একদম প্রপার ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের। সো সেটা তুমি এখন মাথায় নিয়ে অবশ্যই নিজেকে ওই কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে ফেলানো দরকার নাই। তার থেকে আমি বলবো, তোমার একটা বই যদি শেষ হয়ে থাকে কোনো রাইটারের, আরেকটা বই থেকে আরো কিছু এক্সট্রা ম্যাথ দেখো। ওই সময় একদমই নেওয়া দরকার নেই যে তুমি এখনই কনসেপ্ট বুক বা ওই কন্টেন্ট গুলো দেখবে। এটা শুধুমাত্র তাদের জন্য, আবারও বলছি স্পেসিফিক্যালি, ওই কনফিডেন্সটা নিজের জায়গা থেকে থাকতে হবে যে না, আমার তো সিলেবাস শেষ, আমি তাহলে এবার অ্যাডমিশনের কন্টেন্ট দেখি। এখন অবশ্যই মেডিকেলের কোয়েশ্চেন বলো বা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন বলো, এখন থেকে এগুলো করার কোনোই দরকার নেই। প্রপার সময় আছে, মেইন বইয়ের ফোকাসটা, সময়ের কাজ সময়, এখন মেইন বইয়ে ফোকাস করো, তারপর তখন সেখানে টাইম দেওয়া যাবে। আচ্ছা, অনেক বিষয়ে একাধিক পাঠ্য বই পড়তে হয়, যা মূল পরীক্ষায় পড়া সম্ভব হয় না। আচ্ছা, ভালো প্রশ্ন এটা, তো প্রশ্নটা একটু হারিয়ে গেছে। আচ্ছা, সো এই ক্ষেত্রে কি করা যেতে পারে, ঠিক আছে।
আচ্ছা, তো এটা একটু বলি যে তোমার মানে মেইন বই, ধরো কোন একটা টপিক, কনসেপ্ট, কনসেপ্টটা তুমি একটা বই থেকেই পড়ো। এবং ধরো কোন একটা কনসেপ্ট, দেখা গেছে কি কিছু কিছু কনসেপ্ট কোনো বইতে একটু সহজভাবে লেখা, আবার কোনো বইতে একটু কঠিন হয়তো লেখা। তো কঠিনটা তুমি না বুঝতে পারলে তখন সহজ যেটা সেটা তুমি পড়লে। বইয়ের জন্য বা পড়া বোঝার জন্য একটা বই যথেষ্ট। ঠিক আছে, যারা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি, আমি মেডিকেলেরটা আসছি, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির জন্য একটা বই পড়া যথেষ্ট কনসেপ্ট বোঝার জন্য। কিন্তু ওই যে যেটা বললাম, পরীক্ষা আসলে কি আসে, ম্যাথ করতে দেয়, প্রবলেম সলভিং, ব্রেইন স্ট্রমিং, নিজের মাথা খাটাতে হয়। আমি একটা টপিক পড়লাম, ধরো আমি এ থেকে জেড পর্যন্ত মুখস্থ পারি, এ থেকে জেড পর্যন্ত মুখস্থ পারলেই কি আমি একটা কম্পোজিশন লিখতে পারবো এখন? বা ধরো আমি 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারি, 1 থেকে 100 পর্যন্ত গোনা মানে কি আমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবো পৃথিবীর? না। আমি পড়লাম কনসেপ্ট, কনসেপ্ট পড়ার পর এরপর আমি ওই যে কোয়েশ্চেন বিভিন্ন বইয়েরটা সলভ করি। খামাখা অ্যাডমিশন লেভেলের কন্টেন্ট এখনই না ধরে একজন রাইটারের বই থেকে সবগুলা ম্যাথ করে ফেলি, তাহলেও দেখবা অনেক সময় লেগে যাবে। তুমি যদি অ্যাকচুয়ালি জাস্ট একটা বই থেকে যদি সব ম্যাথ করতে চাও, প্রচুর টাইম ওখানেই লেগে যাবে। বাট আমি ধরলাম তুমি যথেষ্ট ব্রিলিয়ান্ট এবং তোমার সেটা তাড়াতাড়ি শেষ। এরপর তুমি যাও সেকেন্ড আর একটা রাইটারের বই দেখো, তখন তুমি ওখানের ম্যাথগুলা করো। ওই বই কিন্তু আবার পুরাটা এ টু জেড পড়া দরকার নেই। সেখান থেকে জাস্ট কি দেখবা, 1 নম্বর হচ্ছে দেখতে পারো কোনো কনসেপ্ট মিসিং নাকি সেটা, আর 2 নম্বর হচ্ছে এক্সট্রা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা সেটা। এটা হওয়া উচিত তোমার টার্গেট। আচ্ছা, সো এই জন্যই বলবো। আর যেটা হচ্ছে এইচএসসির জন্য অবশ্যই বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখার জন্য বা টেস্ট পেপারটা গুরুত্বপূর্ণ। তো তখন তুমি কোয়েশ্চেন বাছাই করে পড়তে পারো, বাট প্রথমেই কখনো বাছাই করতে যাবে না, এটা খুবই ব্যাড প্র্যাকটিস। কারণ আগে থেকে তুমি তো এখনই বলতে পারবে না কোনটা লাগবে কোনটা লাগবে না। আমি যদি একটু বলি, রিসেন্টলি বোর্ড পরীক্ষায় বলো, অ্যাডমিশন টেস্টে বলো, সবচেয়ে মানে কম ইম্পর্টেন্ট টপিক যেগুলো মানুষ বলে না, মানে যেগুলো থেকে কোশ্চেন একটু অন্যবার কম আসছে, ওগুলো থেকে ইদানিং প্রশ্ন বেশি দিচ্ছে। ওই যে টেকনিক, যে তোমরা যেগুলো কম পারো বা কম পড়ো, ওগুলো থেকেই কোশ্চেন দিয়ে দিলাম আমি। তোমার কিন্তু কমপ্লেন করার সুযোগ নেই যে এই টপিক থেকে কেন কোশ্চেন দিলেন, কারণ এটা তোমার বইতে আছে। সো বইতে আছে, কিন্তু তুমি হয়তো কম গুরুত্ব দিয়ে পড়ছো। এটা কিন্তু আসলে প্রশ্নকর্তার লায়াবিলিটি না, এটা তোমার লায়াবিলিটি। সো এই জিনিসটা বুঝতে হবে যে পড়ার সময় সবই পড়বো, বাট পরীক্ষার আগে দিয়ে, হ্যাঁ, ধরো অ্যাডমিশন টেস্টের সময় বা এইচএসসি এর মডেল টেস্টের সময়, তখন আমরা তোমাকে বলে দিব যে হ্যাঁ, এই স্পেসিফিক বা এই পার্টিকুলার টপিকগুলো তোমার পড়া লাগবে। আচ্ছা, একটা অধ্যায় শেষ করে বোর্ড কোশ্চেন দেখার পর যদি বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন দেখি, তাহলে কি ভালো হবে? অবশ্যই, যদি তুমি সেটা সময় পাও সেটার উপরে। কিন্তু আমার মনে হয় যে তার আগে মেইন বই আর বোর্ড কোশ্চেনে এখন সীমাবদ্ধ থাকা উচিত, যেটা একটু আগে বললাম। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে প্রশ্ন দেখতেছি, আরো কিছু প্রশ্ন এখানে আছে, আমি যদি একটু দেখি। যে মেডিকেলের প্রিপারেশন নেওয়ার সাথে সাথে এই প্রশ্নটা উত্তর দিব বলেছিলাম, ছোটন প্রশ্নটা করেছে যে মেডিকেলের প্রিপারেশন নেওয়ার সাথে সাথে ব্যাকআপ প্ল্যান হিসেবে কোন সাবজেক্টের ভার্সিটির প্রিপারেশন নেওয়া যায়। এটার জন্য তুমি ভালো, মানে আমি তোমাকে একটা বলে দিতে পারবো এখন, কিন্তু তুমি কিভাবে সিদ্ধান্তটা নিবে সেটা বলি। যে তুমি দেখো বিভিন্ন ভার্সিটির কি কি সাবজেক্ট আছে। ধরো মেডিকেলের সাথে আমি যদি ঢাকা ইউনিভার্সিটি বলি, মেডিকেলে যেহেতু বায়োলজি লাগে সবাই জানি, কমন সেন্স। সো দেখো ঢাকা ইউনিভার্সিটির বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো কি কি আছে এবং ওখানে অ্যাকচুয়ালি কি পড়ানো হয়। আরেকটা ব্যাপার, খালি আমরা অনেকেই একটা মানে বাংলাদেশে একটা কমন ধারণা, ঠিক আছে, আমি ইঞ্জিনিয়ার হব, কি পড়বো, সিএসসি পড়বো বা ট্রিপলি পড়বো, জাস্ট সাবজেক্টের ব্যাপারে। আমরা কিন্তু অনেকে জানিও না সাবজেক্টগুলো আসলে, মানে কম্পিউটার সায়েন্স জানি, ইলেকট্রিক্যাল তড়িৎ প্রকৌশল ওইটা জানি, কিন্তু আসলে কি পড়ানো হয় বা সেটা কি আমার ভালো লাগবে নাকি লাগবে না, এগুলা ঠিকঠাক না করে কিন্তু ইঞ্জিনিয়ার হব, ইঞ্জিনিয়ার হব কি ওই যে প্রথম 2টা সাবজেক্ট হিসেবে ধরা হয়, যেটা একদম বেস্ট সাবজেক্ট মনে করি, ওইটাই বেস্ট সাবজেক্ট হোক না, কিন্তু সেটা কি তোমার জন্য বেস্ট হবে নাকি সেটাও তো কথা। সবার জন্য বেস্ট তো আর সেম হয় না। সো সিদ্ধান্ত কিন্তু এভাবেও নেওয়ার ব্যাপার স্যাপার থাকে। তো যেটা হচ্ছে ব্যাকআপ প্ল্যান, তুমি দেখো যে আচ্ছা মেডিকেলের প্রিপারেশন নিলে ঢাকা ইউনিভার্সিটি বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলোর কি কি আছে, তাহলে আমি বায়োলজিটা এখন ভাবে পড়ে ঠিকভাবে পড়ে রাখলাম, যাতে আমি ওই সাবজেক্টগুলোর পরীক্ষাও আমি অংশ নিতে পারি বা ওভাবেও যাতে আমি নিজেকে প্রিপেয়ার করতে পারি। তো ব্যাকআপ প্ল্যানটা আসলে আমি ইন জেনারেল কিছু বলতে চাচ্ছি না, এটা তোমাদের জন্য সুবিধা হবে যদি তুমি যেটা বললাম জাস্ট গুগল ইট, গুগল করো, সব আছে। প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন যদি দেখতে চাও দেখে নাও, অবশ্যই বলতেছি সলভ করার জন্য না, দেখার জন্য, দেখে ধারণা নেওয়ার জন্য যে আমি আসলে এটা পারবো নাকি, আমার সামর্থ্যের মধ্যে এটা পড়ে নাকি, সেই জন্য। এটা গেল। তারপর তুমি দেখতে চাও জিপিএ কত লাগে, সেটাও সার্চ দিয়ে প্রিভিয়াস ইয়ার্স এর তুমি সার্কুলার বিজ্ঞপ্তি, ভর্তি বিজ্ঞপ্তি পেয়ে যাবা, যেখানে লেখা আছে যে কোন ইউনিভার্সিটিতে কোন জিপিএটা লাগে। সেভাবে তুমি সিদ্ধান্ত নাও এবং নিজের পথ নিজেই ভাবে ডিসাইড করতে পারবা। এখন থেকেই নিজে যথেষ্ট বড় হয়ে গেছি আমরা, এখন কলেজে পড়ি, নিজেকে নিজে ওভাবে সামলানোর ট্রাই করি। সবাই কিন্তু মানে সব সময় কিন্তু সব আমাকে সবাই বলে দিবে না, বা আমার জন্য যেটা ভালো
সেটাই কিন্তু বলে দিবে না। আমি যে এখানে ইন জেনারেল কথাবার্তাগুলো বলছি, এখানে কিন্তু আমরা বিভিন্ন স্ট্যান্ডার্ডের মানুষজন আছি, এক এক টার্গেটের এক এক মানসিকতা মানুষজন আছি। তো আমি একটা জেনারেল কথা বলতেছি, কিন্তু তোমার জন্য পার্টিকুলারলি কোনটা ভালো হবে সেই সিদ্ধান্তটা কিন্তু তুমি নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যায়ে আমরা একটু আমাদের যে দ্বিতীয় আর তৃতীয় পর্বের রুটিন সেটা একটু দেখে ফেলি। এবং আমি একটু এখানে ইম্পর্টেন্ট কথাও বলবো যে রুটিন দেখানোর অবশ্যই যুক্তিসঙ্গত কারণ আছে, যে তোমার আসলে রুটিনটা কোন কাজে লাগবে সেটা যদি আমি একটু দেখাই। আচ্ছা, সো আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমরা এখন উদ্ভাসের ওয়েবসাইটে আছি, উদ্ভাস.com এ। তো তুমি যদি এই যে প্রোগ্রাম সমূহ রুটিনে চলে যাও, আশা করি যারা নতুন তারা ধারণা পেয়ে যাবে। তাহলে তুমি এই যে আমাদের ক্লাস 11 এর একাডেমিক প্রোগ্রাম, এবং দেখো এখানে আমি একটা কথা ফোকাস করতে চাই, এই যে দেখো দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্ব, মানে যারা আমাদের পুরানো স্টুডেন্ট তারা অবশ্যই জানো যে কে কোন পর্বে ভর্তি হতে চাচ্ছ। বাট তোমার একটু যে কোনো একটা পর্বের রুটিনটা দেখে নাও। রুটিন থেকে একটু ভাইয়া দেখো তো একটা ধারণা হয় নাকি। আমি যদি একটু রুটিনটা জুম করি, যে দেখা যাচ্ছে যে কালকে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে দেখো টোটাল ক্লাস সংখ্যা, লাইভ এক্সাম, উইকলি এক্সাম সবই দেওয়া আছে। এটা চলবে হচ্ছে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে তুমি একটু দেখো এখানে কি লেখা, যে সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস হবে। এবার একটু চিন্তা করো আমার সাথে, একটু বোঝো ব্যাপারটা, যে এইচএসসির সাথে আমাদের রুটিনটার মানে এইচএসসির প্রিপারেশন বলি, অ্যাডমিশন বলি, রুটিনটা কিভাবে কাজে লাগছে। খুব সুন্দর মতো এখানে সিলেবাস ভাগ করা। আগের ক্লাসে যে টপিক পড়ানো হচ্ছে, পরের ক্লাসে ওই টপিকের উপরেই কিন্তু তুমি রেগুলার ডেইলি এক্সাম দিচ্ছ। যারা অলরেডি দাও তারা সেটা জানো কিন্তু ভালো মতো। এবং দেখো এখানে আগে থেকে তোমাকে একটা প্ল্যান দিয়ে দেওয়া হচ্ছে যে কোন লেকচারে কি কি পড়ানো হবে। তো এইভাবে যদি প্রত্যেকটা টপিকের উপর, কারণ দেখো কলেজের স্যাররা অনেক ভালো পড়ান অবশ্যই, কিন্তু কলেজের ক্ষেত্রে দেখা যায় কি, ওই একটা পার্টিকুলার ক্লাসে ওই পার্টিকুলার টপিক কতটুকু পড়ানো হবে সেটা কিন্তু ফিক্সড থাকে না। যে দেখা যায় যে মানে কোনো একটা টপিক আমি একটু একদিন বেশি পড়ালাম, আরেকদিন কম, এরকম ডিপেন্ড করে। বা ওই যে সেকশন থাকে না আলাদা আলাদা, এক শাখায় দেখা যাচ্ছে যে কোন একটা টপিক 2 ক্লাস ধরে পড়ানো হয়েছে, আরেক শাখায় 1 ক্লাস ধরে। বাট এখানে কি হচ্ছে, আমাদের যেহেতু আগে থেকে সিলেবাসটা ভাগ করা, রুটিনটা ভাগ করা, তাই তুমি যেই ব্যাচ টাইমে ভর্তি হও না কেন, একই স্লাইডে পড়ানো হয়। প্রত্যেক ব্যাচ টাইমে তুমি একই টপিক পড়ার সুযোগ পাচ্ছ, এবং ওই যে সিলেবাসের হেরফের হচ্ছে না। আমি যদি তোমাকে বলি যে C1-এ আমি ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সম্পূর্ণ অধ্যায় পড়াবো, তার মানে তোমাকে অবশ্যই সেটা সম্পূর্ণটাই দেখানো হবে। নিশ্চয়ই এর থেকে এদিক সেদিক হবে না। যেটা কিনা কলেজের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় স্বাভাবিক সেটা, যেহেতু ওরকম ফিক্সড সিলেবাস থাকে না, রুটিন থাকে, এই জন্য সেটা সম্ভব হয় না। বাট আমাদের এখানে কি, রুটিনও ফিক্সড, সিলেবাসও ফিক্সড, এই কারণে তুমি আগে থেকে ধারণা পাচ্ছ। তাহলে দেখো এই যে 27 ডিসেম্বর থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত, 21 না সরি 9 ফেব্রুয়ারি পর্যন্ত তোমার কতটুকু প্রিপারেশনটা একদম লাইন বাই লাইন হয়ে যাচ্ছে, সময়টা সময় কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। আর যদি যেটা বললাম, সময়টা সময় যদি এখনই শেষ করতে পারো, তাহলে আলটিমেটলি সামনের দিনে যে তোমার সেটা কাজে লাগবে। আচ্ছা, আশা করি রুটিনটা দেখলে। আর মোটামুটি তোমরা জানো যে যারা আমাদের সাথে ক্লাস করেছো, এই যে দেখো যে বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটির অভিজ্ঞ যারা তোমাদের ক্লাস নিচ্ছে, তোমরা নিশ্চয়ই বিভিন্ন ভাইয়াদেরই ক্লাস পেয়েছো। ওভারঅল একটু যদি চিন্তা করো, এই ভাইয়ারাই কিন্তু বিভিন্ন টাইমে এই যে উন্মেষের ক্লাস বা উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো নিয়ে থাকে। তো এই কারণে কিন্তু তাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে, যে শুধুমাত্র বোর্ড পরীক্ষা না, অ্যাডমিশন টেস্টে কি আসে তারা কিন্তু খুব ভালো মতোই জানে। এই জন্য ভাইয়া তোমাকে ওইটাই পড়াবেন যেটা তোমার এখন লাগবে। অ্যাডমিশনের জিনিস পড়াবেন, কিন্তু যেটা এইচএসসির সাথে রিলেটেড সেটা ভাইয়া বুঝবেন, তোমার সেই কষ্টটা করা লাগবে না। আর আমাদের এই যে ক্লাসের যেই মানে ফিচারগুলা, সেগুলোর ব্যাপারে তো তোমরা জানোই। তা আমি একটু জাস্ট ছোট্ট করে যদি এখানে দেখিয়ে দিই, যারা আমাদের সাথে একদমই নতুন আছো তাদের জন্য। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিলাম। এটা হচ্ছে আমি এখন আমার উদ্ভাসে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আছে। আমি একটু বড় করে নিচ্ছি এখানে। তাহলে দেখো এখানে তোমরা তোমাদের যে কোর্সটা, সেই কোর্সটা এখানে মানে যে ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে দেখো লেকচার। তুমি কিন্তু এখানে অবশ্যই জানো এগুলো, পাস লেকচারে স্টাডি ম্যাটেরিয়াল বলো, রিপ্লে ভিডিও বলো, সব কিন্তু দেখে নিতে পারতেছো। যেটা কিন্তু মানে আমরা কিন্তু অফলাইনে যখন, আমি পার্সোনালি যখন উদ্ভাসী স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু এটা কখনোই এই জিনিসটা কাজে লাগাইতে পারিনি। তার কারণ কি, তখন অফলাইনে ভাইয়া যেটা পড়াচ্ছে, বোর্ড দেখতেছি, বোর্ড থেকে আমি যেটা তুলতেছি ওইটাই আমার নোট। কিন্তু বোর্ডের লেখাটা যা লিখতেছে পুরোটাই স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে চলে যাবে। পরবর্তীতে আবার ভাইয়াকেই বারবার বলবো ভাইয়া আবার বুঝান। ব্যাপারটা অনেকটা এরকম না? এখানে তুমি রিপ্লাই ভিডিওতে দিয়ে ভাইয়াকে দিয়ে যতবার ইচ্ছা পড়াটা বুঝাই নিতে পারতেছো, এক পড়া 10 বারও বুঝে নিতে পারতেছো, ঠিক আছে? বা যেখানে পার্টিকুলার যে টপিক সেটা বুঝে নিতে পারতেছো, এরকম। তো এই সুবিধাটা থাকবে। তারপর হচ্ছে যে যদি আমি বলি, এখানে যদি আপকামিং লেকচারে যাও, তোমার জয়েন ক্লাস বাটনটা চলে আসবে, এখান থেকে তুমি ক্লাসে জয়েন করতে পারবে। আর যদি এক্সামে যাও, এক্সাম তোমরা জানো যে টেক এক্সামে দিলে লাইভ এক্সামগুলোতে যাওয়া যায়। সো আমি জাস্ট ছোট্ট করে একদমই যারা নতুন তাদের জন্য একটু দেখাতে চাচ্ছি যে একটা এক্সাম দিয়ে।
আচ্ছা, সো দেখো এরকম শুরুতে নির্দেশাবলী থাকবে। তুমি এখানে ঠিক করবে যে তুমি কি মানে রিটেন কোশ্চেন দিতে চাও নাকি এমসিকিউ দিতে চাও, ওগুলা ঠিক করে তারপর তুমি স্টার্ট এক্সামে দিয়ে দিবে। স্টার্ট এক্সাম দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় থাকবে এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু প্রশ্নের উত্তর তোমার দেওয়া লাগবে। এবং অবশ্যই এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ভুল উত্তরের জন্য মার্কস কাটা যায় কিনা যায় সেগুলো খেয়াল করে নিতে হবে, বা সময় কতটুকু সময়ের মধ্যে সাবমিট করা, এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবো। তো তোমরা যেহেতু এই ব্যাপারগুলোর সাথে পরিচিত, আমি মোটামুটি এক্সামটা জাস্ট দিয়ে একটু নিচের দিকে চলে যাচ্ছি। আমি আর বেশি উত্তর করব না, এখানে সময় নষ্ট করতেছি না। তাহলে সাবমিটে দিয়ে কনফার্ম করে দিলাম। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে এই যে মাই রুটিনে এই এক্সাম দেওয়ার পরে ধরো পাস্ট এক্সামে যদি যাই, তখন তোমার এখানে খুব ভালো মতো একটা সুযোগ থাকছে কি এই নিজের রেজাল্টটা দেখে নেওয়া। যেমন দেখো আমি যদি এখানে ভিউ রেজাল্টে যাই, ভিউ রেজাল্ট এই যে আমার রেজাল্ট আসলে কতটুকু, পরীক্ষাটা কেমন দিয়েছিলাম, দেখো প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন অ্যানালাইসিস সহ দেওয়া। সো যারা নতুন তাদের জন্য বলছি কথাটা, যে এইভাবে তোমার খালি পরীক্ষা দেওয়া না, ক্লাস করলা, পরীক্ষা দিলা, এবং নিজের কি ঠিক ভুল হয়েছে সেটা তুমি যাচাই করে নিতে পারছো একদম সরাসরি। ঠিক আছে? আচ্ছা, তো এর পাশাপাশি আমাদের তো অবশ্যই রিটেন এক্সাম দেওয়ার ব্যবস্থা তোমাদের জন্য থাকবেই। তো এখানে যদি একটু যাই আমাদের এখানে, আচ্ছা আমি যদি একটু পাস্ট এক্সাম দেখাই কিছু, এই যে দেখো পাস্ট এক্সামে তুমি তোমার রিটেন বলো এমসিকিউ বলো সবকিছু কিন্তু তুমি এখানে দেখতে পারবে। আর তুমি যদি রিটেনের পাশাপাশি যদি প্র্যাকটিস এক্সাম দিতে চাও, সেগুলোর সুবিধাও কিন্তু এক্ষেত্রে থাকছে। তো ওভারঅল কি হচ্ছে, তুমি বেশ কয়েকটা সুবিধা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, এবং তোমার 360 ডিগ্রি একটা প্রিপারেশন একসাথে হয়ে যাচ্ছে, এবং নিজের দিক থেকে যে সিরিয়াসনেসটা আসা উচিত সেটাই কিন্তু তোমার রেগুলার আসছে। সাগর ভাইয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা, সো এবার হচ্ছে যে আমরা লাস্ট কিছু কথাবার্তা যদি বলি, যে করোনা কালে আসলে আমাদের কার্যকর প্রস্তুতির জন্য কি করা উচিত। যেমন ইন্টারনেট ডিভাইস সোশ্যাল মিডিয়া তুমি ইউজ করতেছো, খুবই ভালো কথা, তোমার ক্লাসে অ্যাটেন্ড করার জন্য করা লাগতেছে, কিন্তু এটা আসলে ততটুকুই আমরা করব যতটুকু দরকার। তুমি আমাদের ক্লাসগুলো এখানে জয়েন করে করতেছো, পাশাপাশি অবশ্যই খেয়াল রাখবো যে ভাই ক্লাসের সময় একটু ফেসবুক থেকে ঢু মেরে আসলাম, একটু ইউটিউব প্লে করে আসলাম, এই প্র্যাকটিসটা একটু বাদ দেওয়ার ট্রাই করো। নিজের ফোকাসটা ঠিক করো, সিনসিয়ারিটিটা ঠিক করো। তোমার কিন্তু বোর্ড পরীক্ষা টানা 2 ঘন্টা বসে দিতে হবে, এমসিকিউ সহ 2.5 ঘন্টা 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে। বুয়েটের ভর্তি পরীক্ষা যদি বলি, টানা 3 ঘন্টা বসে পরীক্ষা দিতে হয়। তো এই ক্ষেত্রে তুমি যদি এখনই নিজেকে একটা অভ্যাসের মধ্যে ফেলে দাও যে আমি একটু পড়বো, একটু ইউটিউব দেখবো, একটু সোশ্যাল মিডিয়া চালাবো, এটা ব্যাড প্র্যাকটিস হয়ে যায়। ভবিষ্যতের জন্য জিনিসটা ভালো হবে যদি তুমি নিজের ফোকাসটা ঠিক রাখতে চাও। একটু ট্রাই করবা যে যখন অ্যাটলিস্ট ক্লাস করতে বসতেছো তখন একদমই এটা থেকে দূরে রাখা। ক্লাস শেষ হোক, এরপর তুমি চালাও যতক্ষণ ইচ্ছা, দেখো ঠিক আছে, যতক্ষণ ইচ্ছা, তাও একটু লিমিটেশনের মধ্যে রেখে। আর যেটা হচ্ছে যেহেতু এখন শীতকাল চলে আসছে, তো মোটামুটি আমরা অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছি, একটু ঠান্ডা ঠান্ডা না লাগানোর ট্রাই করব। ঘরে থেকে করোনা থেকে যতটুকু সম্ভব আমরা একটু সেফ থাকার ট্রাই করব, এটা সবার প্রতি অ্যাডভাইস থাকবে। আর আমরা একটা সুন্দর রুটিন করে দিলাম। এতক্ষণ তুমি অনেক কথাবার্তা শুনলা, টার্গেট সেট করলা, কিন্তু এই যে পরিশ্রম, আমার সেকেন্ড পয়েন্ট ছিল পরিশ্রম। হ্যাঁ, তুমি যদি এবার পরিশ্রমটা ঠিক মতো না করো, আমি আজকে যত কথাবার্তাই বলি না কেন, এগুলা কিন্তু দিন শেষে তোমার কোনো কাজেই লাগবে না অ্যাকচুয়ালি। ঠিক আছে? সো তোমার দিক থেকে আসলে কিন্তু তোমার চেষ্টাটা অবশ্যই ঠিকঠাক মতো করতে হবে। আর একদম মানে কখনোই হাল ছেড়ে দেওয়া যাবে না। নিজেকে নিজে বেস্ট জায়গাটায় না নিয়ে যাওয়া পর্যন্ত, বেস্ট জায়গা কোনটা মনে করো যে তোমার জন্য বুয়েট হচ্ছে বেস্ট জায়গা বা ঢাকা মেডিকেল হচ্ছে বেস্ট জায়গা তোমার জন্য। সো নিজের টার্গেট পর্যন্ত না যাওয়া পর্যন্ত অবশ্যই হাল ছাড়বো না। পরীক্ষা দিবা, কখনো আশানুরূপ নাম্বার পাবা, কখনো পাবা না, এটাই স্বাভাবিক। আমাদের সবার সাথে এরকমই হয়ে আসছে। এমন না যে কেউ সবসময় 100 পেয়ে প্রত্যেকটা পরীক্ষায় এরপর আসছি, কখনো কম পাইছি কখনো বেশি পাইছি, বাট ওই যে চেষ্টাটা ছিল দেখেই হয়তো মানে আল্লাহর রহমতে নিজে যে টার্গেট সেই টার্গেট পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আচ্ছা, বই কখন শেষ করা উচিত এটা কিন্তু ভাই আলোচনা করে ফেলছি। বই শেষ করা উচিত অবশ্যই এইচএসসির আগে, এইচএসসি পরীক্ষা দেওয়া উচিত সম্পূর্ণ বই শেষ করেই। পরীক্ষায় কতটুকু আসে আসে না সেটা ম্যাটার না, আমার পুরা বই যাতে এইচএসসি পরীক্ষার আগেই শেষ করা উচিত। এবং প্রথম পত্র ফার্স্ট ইয়ারের সিলেবাসে, দ্বিতীয় পত্র সেকেন্ড ইয়ারের সিলেবাসে, এভাবে করে হোক বা মিক্সড করে হোক পুরো সিলেবাস যাতে আমার কমপ্লিট করা থাকে, এটাই হচ্ছে অ্যাডভাইস থাকবে। তো আশা করি আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাবার্তাগুলো বলেছি তোমাদের সবার মোটামুটি যারা এবার ফার্স্ট ইয়ারে, তাদের কথাবার্তাগুলো কাজে লাগবে। এবং যেটা বললাম, আজকে ভাইয়ার কথাগুলো তুমি শুনলে, শোনার পরে তুমি আবার যা ছিলে ওভাবেই যদি তুমি চলতে থাকো, আলটিমেটলি কিন্তু সেটা তোমার কাজে দিবে না। তোমার কাজে সেটা তখনই দিবে তুমি যদি সেই অ্যাকর্ডিংলি কাজ করো। আবারও যদি আমি আমার 3টা পয়েন্টের কথা বলি, অবশ্যই তোমার মেধা আছে, নিজের মেধাটাকে একটু যাচাই করার ট্রাই করো সেটা কেমন। তারপর তোমার সেই অনুযায়ী পরিশ্রমটা মাস্ট করতে হবে, পরিশ্রমটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স, এবং অবশ্যই এই ক্ষেত্রে ওভার কনফিডেন্স না কিন্তু। সো
যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলে, আশা করি তোমাদের বিভিন্ন ব্যাপারে যে কমন কোয়েশ্চেনগুলো থাকে নর্মালি আমরা বিভিন্ন সময় ক্লাস নেওয়ার সময় বা ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমরা কিউএনএ বা চ্যাট বক্সে করো, তো সবসময় আমরা সেভাবে রেসপন্স করতে পারি না। তো এই জন্য আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমাদের পর্বের ব্যাপারে ইন্ট্রোডাকশন দেওয়ার সাথে সাথে আমরা ওভারঅল কথাবার্তাগুলো বললাম যে এখন থেকেই অ্যাডমিশন যেহেতু তোমাদের মানে অনেক কোয়েশ্চেন থাকে রিলেটেড, মোটামুটি আমরা একটু কভার করার ট্রাই করেছি। তো ইনশাল্লাহ আমরা আশা করি যে সামনের দিকে যে ওরিয়েন্টেশন প্রোগ্রামগুলো হবে সেগুলোতে আমরা এইসব ব্যাপারে আরো আলোচনা করতে পারবো। আপাতত তোমাদের জন্য যতটুকু দরকার আমরা ততটুকুই কথা বললাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর সবাই অবশ্যই সুস্থ থাকার ট্রাই করব। নতুন বছর আসছে, তো নতুন বছরে নতুন ভাবে একটু শুরু করতে যদি চাও সেটাও ভালো হয়, নিউ ইয়ার রেজলিউশন থাকে আমাদের। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা আমাদের আজকের প্রোগ্রামটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সাগর ভাইয়া, তাহলে আমরা শেষ করব। হ্যাঁ, ইনশাল্লাহ শেষ করে দেবো। আচ্ছা, ঠিক আছে।